ওকে, সো আমি একটু সংক্ষেপে রিভিউ করে দিই আমরা কি পড়ছিলাম। আমরা হচ্ছে প্রথম ক্লাসে কি পড়ছি, আলটিমেটলি তেমন কিছুই পড়ি নাই। এবার এখানে আসি। সেটা হচ্ছে যে ইলেকট্রনের ভর নির্ণয়, তারপরে হচ্ছে পরমাণুর মডেল। এই পরমাণু মডেল পড়তে গিয়ে বলছিলাম যে প্রথম মডেল কে দিছিল, প্রথম মডেল দিছিল থমসন মডেল। প্লাম পুডিং মডেল বলা হয় আর কি। এই যে কিসমিস গুলো যেরকম ছড়ানো ছিটানো থাকে। এরপরে কি আসলো রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেলে ওনার একটা পরীক্ষা ছিল আলফা কণা পরীক্ষা। এবং আমরা দেখছিলাম আলফা কণা কি জিনিস, আলফা কণার চার্জ কত, আলফা কণা কেন পজিটিভলি চার্জ, সেগুলো আমরা বুঝছিলাম। দেন হচ্ছে আলফা কণা পরীক্ষাটা আমরা অ্যানিমেশনে দেখছিলাম। পরে রেজাল্ট কি কি হয়েছিল। সব আলফা কণা সরাসরি চলে যায়, কিছু আলফা কণা দিক পরিবর্তন করে, খুবই রেয়ার সরাসরি বিপরীত দিকে ফেরত আসে। আর এক্সপেরিমেন্টের যে রেজাল্ট, সেটার উপর ভিত্তি করে আমরা কয়েকটা স্টেটমেন্ট দিছিলাম। স্টেটমেন্ট গুলো কি ছিল, যে পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। তারপরে বলছিলাম পরমাণুর প্রায় সমস্ত ভরকেন্দ্রে অবস্থিত, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। নিউক্লিয়াসের সমপরিমাণ চার্জ ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো সৌরজগতের মতো ঘোরাফেরা করে, এই জন্য এটাকে সোলার মডেল বলে। এটা হচ্ছে আমাদের কোর স্টেটমেন্ট ছিল। আমি সবাইকে বলছিলাম বই পড়ে নিতে, এবং যে যে বইটা পড়ো সেই বইতে দেখবা এর বাইরে কিছু স্টেটমেন্ট থাকতে পারে। আমি এখানে 5টা দিছি, বইয়ে 6টা থাকতে পারে। তো যেটা বাইরে থাকবে সেটা অবশ্যই খাতায় একটু নিজে লিখে নিতে হবে। তারপরে বলছিলাম সীমাবদ্ধতা, যে ছোট মডেলের সঙ্গে তুলনা করছে, এটাই আসলে করা উচিত হয়নি, কারণ ইলেকট্রনের প্রোটনের চার্জ আছে, গ্রহ উপগ্রহের চার্জ নাই। এখানে কুলম্ব ফোর্স কাজ করে, ওখানে মহাকর্ষ অভিকর্ষ ফোর্স কাজ করে, ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত। এরপরে হচ্ছে বর্ণালী সম্পর্কে ধারণা পাওয়া যায় না, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় না। আর এর বাইরে বলছিলাম যে বোর মডেলের যত সীমাবদ্ধতা সেগুলো সব হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। তারপরে দেখছি আজকে আমরা শুরু করবো হচ্ছে বোর মডেল। লিখে নাও, ওনার নাম হচ্ছে নিলস বোর। যারা জানো না একটু বলে দিই, নিলস বোর কিন্তু আসলে প্রকৃত কোনো কেমিস্ট ছিলেন না। উনি একজন ফিজিসিস্ট ছিল, জানো কিনা তোমরা। এবং ওনার স্পেলিংটা একটু অন্যরকম, BOHR, বোর। নিলস বোর 1913 সালে, মানে রাদারফোর্ডের যে মডেলটা আছে সেই মডেলটাকে ঠিকঠাক করে উনি নতুন করে কিছু ফর্মুলা দিল, 3টা স্টেটমেন্ট দিল আসলে। এবং আমি তোমাদেরকে একটা একটা করে বুঝাই দিব যে এই এক একটা মডেল রাদারফোর্ডের কোন কোন ত্রুটিগুলোকে সংশোধন করে। সো প্রথম স্টেটমেন্টটা লিখে নাও, 3টা একসঙ্গে লেখার দরকার নেই, শুধু প্রথমটা লিখে আমরা এক্সপ্লেন করব। অনুমোদিত শক্তি স্তর, ইংলিশে বলে পারমিটেড এনার্জি শেল। ভাই এটা দিয়ে কি বোঝাচ্ছে রাদারফোর্ড? রাদারফোর্ড বোঝাচ্ছে, ধরো কোন একটা পরমাণু আমার কাছে আছে। আমি এখানে একটা এক্সট্রা স্লাইড নেই। ধরো এই হচ্ছে একটা পরমাণু। এই রং তো নিব না। এই ধরো আরেকটা পরমাণু, মানে একই পরমাণু, এবং ধরো ভেতর হচ্ছে যে নিউক্লিয়াস আছে। আচ্ছা, বোরে প্রথম যে স্টেটমেন্টটা ছিল, প্রথম স্টেটমেন্ট ছিল নিউক্লিয়াসের চারপাশে পরমাণুগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। কি বললাম? নিউক্লিয়াসের চারপাশে পরমাণুগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। যেমন ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে। বোরের মতবাদ অনুযায়ী এইখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের জন্য এই যে আমি যে হলুদ রংটা দিছি দ্বিতীয় শক্তি স্তর, এই শক্তি স্তরের জন্য এই ইলেকট্রনটার জন্য একটা অনুমোদন আছে। মানে অনুমোদন বলতে কি বুঝায়? অনুমোদন বলতে বোঝায় এগুলোকে তো আমরা শক্তি স্তর বলি, দেখো এটা একটা শক্তি স্তর, তাই না? এটাকে আমরা শক্তি স্তর বলি বা অরবিট বলি। এই যে যে শক্তি স্তর এখানে কিন্তু একটা এনার্জি ক্যারি করে। মানে এইখানে একটা এনার্জি আছে, এইখানে একটা এনার্জি আছে, এখানে একটা এনার্জি আছে, যেগুলোকে এনার্জি ব্যান্ড বলে। এখানে একটা এনার্জির একটা স্তর আছে। আবার ইলেকট্রন যে ঘোরাফেরা করতেছে তারও তো একটা এনার্জি আছে, তাই না? সো এই এনার্জির সাথে এই এনার্জিটা, মানে ইলেকট্রনের এনার্জি আর কক্ষপথের যে শক্তি, সেই শক্তির মধ্যে একটা সামঞ্জস্যতা আছে। একটু পরে আমরা দেখব যে কক্ষপথের শক্তি, এনার্জির শক্তি সামঞ্জস্যতা বলতে কি বোঝায়। তার জন্য এই ইলেকট্রনটা এই কক্ষপথেই ঘোরাফেরা করবে। তাহলে আমি যদি স্টেটমেন্টটা একটু লিখে দেই, সেটা হচ্ছে, এটা ছিল নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন অনুমোদিত অনুমোদিত শক্তি স্তরে
ঘোরাফেরা করে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। মানে এই ইলেকট্রনটা এখানে ঘুরতেছে, তার মানে কি এই ইলেকট্রনের জন্য অনুমোদিত শক্তি স্তর এইটা। এই ইলেকট্রনটা এখানে ঘুরতেছে, তার মানে এই ইলেকট্রনের জন্য অনুমোদিত শক্তি স্তর হচ্ছে এইটা। এবং তুমি যদি এটাকে কোনো ডিস্টার্ব না করো, মানে ধরো কোনো একটা ইলেকট্রনকে কোনো রকমের ডিস্টার্ব করলা না, যদি ডিস্টার্ব না করো তাহলে এই ইলেকট্রনটা সবসময় এখানেই থাকবে, এই ইলেকট্রনটা সবসময় এখানেই থাকবে। ডিস্টার্ব করা বলতে কি, কোনো কারণে এই ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে অথবা শক্তি শোষণ করে তাহলে কিন্তু ভিন্ন ইস্যু। শক্তি বিকিরণ করলে সে নিচে আসতে পারে, শক্তি শোষণ করলে সে উপরে যেতে পারে। বাট যদি সেটা না করে তাহলে এই ইলেকট্রনটা সবসময় এখানেই থাকবে। এখন আমাকে বলো তো ভাই, এটা দিয়ে কি বোরের, মানে বোর রাদারফোর্ডের কোনো ত্রুটি সমাধান করছে কি মনে হয়? এটা দিয়ে একটা ত্রুটির সমাধান হয়েছে না? ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে আমরা কি বলছিলাম, ইলেকট্রন গুলো ঘুরতে 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 একসময় কি কেন্দ্রে পতিত হবে। ওই যে কেন্দ্রে পতন হবে সেইটা কিন্তু এখানে সমাধান হয়ে গেছে। রাদারফোর্ড বলছিল সৌরজগতে সূর্যের চারপাশে যেমন গ্রহ ঘুরে অমনি ঘোরে। আর এই বলতেছে ঘুরে ঠিক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী ঘুরে। কি ঘুরে? প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন গুলো জন্য অনুমোদিত। তো একটা ইলেকট্রন কোন একটা শক্তি স্তরে থাকাকালীন সে শক্তি শোষণও করে, মানে সে কখনো নিচেও যায় না উপরেও যায় না কারণ ছাড়া। এবং এই যে যে শক্তি স্তরগুলো, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে অনেকগুলো নামে ডাকা হয়। কেউ এটাকে এনার্জি শেল বলে, এনার্জি শেল। ওকে, মানে শক্তি স্তর বলে। কেউ এটাকে বলে হইতেছে, তোমরা জানো কিনা, অরবিট বলে। সো এনার্জি শেল বলা হয়, অরবিট বলা হয়। হ্যাঁ, হোয়াট ওয়াজেন্ট বোর? ফিজিসিস্ট, কেমিস্ট, ফিলোসোফার অ্যান্ড প্রমোটার। ওই সময়ের না সায়েন্টিস্ট গুলো এরকম ছিল। তুমি দেখবা যে এক এরিস্টটল যে কত কিছুর জনক। এরিস্টটল সম্ভবত বায়োলজির জনক, এরিস্টটল সম্ভবত জুওলজিরও জনক। আবার হচ্ছে সে বোধহয় ইসের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যাডাম স্মিথ বোধহয়। এরিস্টটল বোধহয় আগের রাষ্ট্রবিজ্ঞানের জনক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বোধহয় অ্যাডাম স্মিথ। তো ওই সময় সায়েন্সটা খুবই অল্প জায়গায় ছিল, তো এই জন্য এক একজন বিশাল পরিধি নিয়ে কাজ করতো। কিন্তু এখন আসলে একটা সিম্পল জিনিসের উপরে পিএইচডি করতে মানুষের 6 বছর লেগে যায়। সায়েন্স বলা হয় প্রতি 8 বছরে সায়েন্সের পরিধি কলেবার ডাবল হয়। তাহলে আমি প্রথম স্টেটমেন্টটা সংক্ষেপে রিভিউ করে দিই। যে স্বীকার্য, প্রথম স্বীকার্য ছিল, স্বীকার্যকে ইংলিশে পস্টুলেটস বলে। প্রথম স্বীকার্য হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। এবং কোনো একটা ইলেকট্রন কারণ ছাড়া নিচেও যাবে না, কারণ ছাড়া উপরেও যাবে না। এটা দিয়ে যে রাদারফোর্ডের একটা সীমাবদ্ধতা ছিল সেটা সমাধান হয়ে গেল। মানে মনে রাখবা, কোনো ইলেকট্রন কখনো এখানে থাকতে পারবে না। এইখানে থাকা কোনো ইলেকট্রনের পক্ষে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকা সম্ভব না, তাকে ওইখানে থাকতে হবে। ওকে, গেল হচ্ছে প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে কৌণিক ভরবেগ। এখন এই যে কৌণিক ভরবেগের একটা ইকুয়েশন সে দিছে, mvr সমান হচ্ছে nh/2 পাই। এটা একটু আমি দেখাই দিই। mvr সমান হইতেছে nh/2 পাই। মানে সে কৌণিক ভরবেগের একটা ইকুয়েশন দিছে, প্রত্যেকটার একটু পরিচয় বলে দিই। এম তো অবশ্যই সবাই জানো, এম হচ্ছে ইলেকট্রনের ভর। বোর কিন্তু ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করছিল। এটা বোর মডেলের দেখবে একটা লিমিটেশন আমি বলবো। এবং এইটার না কোনো প্রমাণ সে দেয় নাই, জাস্ট একটা ইকুয়েশন দিয়ে দিছিল। এটাও কিন্তু বোর মডেলের একটা সীমাবদ্ধতা। ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আমরা জানি। বেগ বলতে রৈখিক বেগ আর কি। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, সবাই বুঝতেই পারো। তারপরে হচ্ছে এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, মানে কততম কক্ষপথে আছে। কক্ষপথ সংখ্যা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কের ধ্রুবক, আর 2 পাই তো 2 পাই। তাহলে কি বললাম ভাইয়া, দ্বিতীয় শক্তি স্তর ছিল বা দ্বিতীয় স্টেটমেন্ট ছিল সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার একটা ফর্মুলা অ্যাপ্লাই করছে। তোমরা ফিজিক্সে যখন পড়বা, নিউটনিয়ান মেকানিক্সে বোধহয় হয়। নিউটনিয়ান মেকানিক্স বলতে হচ্ছে যখন হচ্ছে কোনো বস্তু রৈখিকভাবে ঘোরে তখন তার বেগ, তারপর হচ্ছে ত্বরণ আমরা একভাবে হিসাব করি। আর যখন কোনো বস্তু বৃত্তাকার কোনো পথে ঘোরে বা পর্যাবৃত্তিক গতি থাকে তখন তার একটা কৌণিক ভরবেগ থাকে।
তো কৌণিক ভরবেগ যখন থাকে সেই কৌণিক ভরবেগ ইলেকট্রনের জন্য বের করার ফর্মুলা হচ্ছে mvr সমান nh/2 পাই। এটা কিন্তু পুরোপুরি সঠিক তথ্য না, কারণ হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে যে ইলেকট্রনের অবস্থান বের করতে গেলে ভরবেগ বের করা যায় না, ভরবেগ বের করতে গেলে অবস্থান বের করা যায় না। তো রাদারফোর্ড যা বলছিল সেটারও মধ্যে অনেক ভুল ছিল, বোর সেটাকে কিছু ঠিকঠাক করছে, বাট স্টিল এটা ফর্মুলাটা পুরোপুরি সঠিক না, কারণ ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে পুরোপুরি সঠিকভাবে কখনোই বের করা যায় না, তখন আমি অবস্থান বের করতে পারবো না। রৈখিক বেগ আর কৌণিক বেগ কি? আচ্ছা, এটা একটু বুঝাই দিই যদি কেউ জিজ্ঞেস করছে। ধরো আমার কাছে এখানে একটা কেন্দ্র আছে, কোন একটা অবজেক্ট ঘুরতেছে এরকম, ওকে। এখন যখন কোনো বস্তু ঘুরে তখন আসলে তার তো বেগ বলতে আমরা দিক বলতে কি বুঝাই, এই যে স্পর্শক বরাবর দিক না? সো এই মুহূর্তে তার দিক ছিল এইটা, এই মুহূর্তে তার দিক হচ্ছে এইটা, এই মুহূর্তে এইটা, এই মুহূর্তে এইটা। এখন তোমরা সবাই জানো বেগ কি একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি থেকে তো শুধু মান পরিবর্তন হইলে পরিবর্তন হয় না, দিক পরিবর্তন হইলেও পরিবর্তন হয়। তো প্রত্যেকটা মোমেন্টে কি হইতেছে, ইলেকট্রনের যে দিক পরিবর্তন হচ্ছে। তো দিক পরিবর্তন হচ্ছে মানে কি, তার একটা বেগ আছে, তার একটা ত্বরণ আছে, ওইটাকে আমরা হচ্ছে কৌণিক ত্বরণ বা কৌণিক বেগ বলি। আর রৈখিক বলতে হচ্ছে ছোট্ট একটা অঞ্চলকে আমরা যদি সরল রেখা ধরি তখন যেটা বের করি সেটা হচ্ছে রৈখিক। ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট গেল, সেটা হচ্ছে কি, প্রথম স্টেটমেন্ট ছিল কৌণিক শক্তি স্তর, যে কোনো একটা শক্তি স্তরে থাকাকালীন কারণ ছাড়া ইলেকট্রন নিচেও নামবে না উপরেও আসবে না। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে লিমিটেশনটা ছিল ইলেকট্রন একটা সময় কেন্দ্রে পতিত হবে, সেটা সমাধান হইল। এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখো আরেকটা সীমাবদ্ধতা ছিল, তোমাদেরকে বলছিলাম যে কি বলে কক্ষপথের আকার আকৃতি না, কি জানি বলে, যে সে হচ্ছে কক্ষপথের আর বের করতে পারে না, ইলেকট্রনের বেগ বের করতে পারে না, অনেক কিছু বের করতে পারে না, যেটা আসলে এখান দিয়ে সম্ভব, একটু পরে দেখাবো কেমনে সম্ভব। আর 3 নাম্বার হচ্ছে ইলেকট্রন ধাপান্তরে শোষিত বা নির্গত শক্তি। 3 নাম্বার স্টেটমেন্টটা বুঝাই দিই। ধরো আমি শক্তি স্তরগুলো আবার একটু আঁকি। এইটা একটা পরমাণু, ইমাজিন করো। আমার একটা মজার একটা এক্সপিরিয়েন্স আছে, এরকম একটা ছবি আঁকছিলাম এক জায়গায় গিয়ে, এবং ওকে বোঝাচ্ছিলাম যে নিউক্লিয়াস খুবই ছোট এবং এরকম বাইরে বড় বড় শক্তি স্তর থাকে। তো একজন হচ্ছে ক্লাসে দাঁড়ায় প্রশ্ন করছে যে ভাই এটা কত বড়, এর মধ্যে কি মশা ঢুকতে পারে কিনা। মানে এখানে কাহিনী হতেছে ভাই একটা পরমাণু দেখাইতেছে, পরমাণু, যেখানে অণুই খালি চোখে দেখা যায় না, সেখানে পরমাণু তার আবার শক্তি স্তর দেখাইতেছে, এগুলো সব মোটামুটি কাল্পনিক কাঠামো হিসেবে ধরতে পারো আর কি। এর মধ্যে মশা মাছি কিছুই ঢুকতে পারে না। ওই যে একটা মিম দেখছি, এখানে কেউ অ্যান্টম্যান মুভি দেখছো? অ্যান্টম্যান মুভিতে দেখবা যে হইতেছে অ্যান্টম্যান আহ কি বলে হইতেছে, সে শ্রিঙ্ক করে আর কি। তো শ্রিঙ্ক করে হইতেছে একেবারে মলিকুলার লেভেলে চলে যায়। তো তখন হচ্ছে একজন একটা মিম বানাইছিল যে অ্যান্টম্যান যখন মলিকুলার লেভেলে চলে যায় তাহলে হইতেছে সে বাতাস কেমনে নেয়, কারণ সে তো নিজে একটা মলিকিউল, কিন্তু বাতাসের মধ্যে তো অনেক বড় বড় মলিকিউল অনেক একসঙ্গে থাকে। তো সে অক্সিজেন বা কিভাবে নেয়, আর সে হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড বা কিভাবে ত্যাগ করে। সেটা বলছে ভাই বোরের শক্তি স্তর গুলো কি তাহলে গোলাকার? হ্যাঁ, সে বৃত্তাকার বলছিল, বাট যদিও প্র্যাকটিক্যালি উপবৃত্তাকার। আসবো লিমিটেশন গুলো, আমরা আসবো সেটা এক এক করে। এখন ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে তুমি ডিস্টার্ব করছো। লুসিফার সিজন দেখছেন? না না, লুসিফার দেখে নেই। লুসিফার ভালো হলে দেখবো আর কি, সমস্যা নাই। আমার সিরিজ দেখতে মজাই লাগে, বাট সিরিজের সমস্যা হইতেছে কি, মানে এগুলা একটা এপিসোড এমন জায়গায় শেষ করে যে পরের এপিসোড না দেখে আর থাকা যায় না। কিন্তু আমার না এত সময় থাকে না যে একটানা হচ্ছে আমি এরকম কিছু দেখবো। তো একটা ইলেকট্রন এখানে আছে, তুমি তাকে এনার্জি দিলা। এখন প্রশ্ন হচ্ছে ভাই ইলেকট্রনকে এনার্জি কেমনে দেয়? তাপ দিয়ে দিছো, ধরো কোনো একটা পরমাণুতে তাপ দিছো। তো সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে এখান থেকে এখানে যাবে, ধরে নিলাম যে এখানে যাবে। বেশি তাপ দিলে বেশি দূরে যাবে, কম তাপ দিলে কম দূরে যাবে, এই হচ্ছে মেন কথা। এখন একটা ইলেকট্রনকে আমি শক্তি দিলাম, সেই ইলেকট্রনটা এখানে চলে গেল। তো সে অবশ্যই এখান থেকে সেখানে গেছে, এটা কিন্তু দুইটা ইলেকট্রন না, এটা একটা ইলেকট্রনের দুইটা দশা আমি দেখাচ্ছি। তো সে হচ্ছে ছিল এইখানে, গেল হচ্ছে এইখানে, কেন? শক্তি শোষণ করে গেছে। আবার ধরো তুমি যদি সেই তাপটা সরায় নাও, সরাই নিলে কি হবে, ইলেকট্রন তো এখানে থাকবে না, সে তো তার আগের অবস্থানে ফেরত যাবে। তখন সেই ইলেকট্রনটা আবার এখানে ব্যাক করবে। তো আমি তোমাকে এখানে বললাম যে প্রথম স্বীকার্য অনুযায়ী ইলেকট্রন কারণ ছাড়া লাফালাফি করে না, কিন্তু কারণে লাফালাফি করে, কারণ কি? এনার্জি দেওয়া। তো ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায় তখন কি হয়? শক্তি শোষণ করে, দেখো বুঝো কিনা। এটা অনেকটা এরকম,
ধরো তুমি বাসায় যে ড্রেসে পরে থাকো, এখানে অনেক ছেলে আছে যে লুঙ্গি পরে ক্লাস করতেছে, আমি জানি। আর এখানে অনেক মেয়ে আছে যে নর্মালি হয়তো আঙ্কেলের টি শার্ট পরে বা বড় ভাই টি শার্ট পরে ক্লাস করতেছে। নিশ্চয়ই কোনো বিয়ের অনুষ্ঠানে এই গেটআপে তুমি যাও না, তাই না? যতটুকু ফিটফাট হয়ে যাওয়া যায় আর কি, অতটুকু ফিটফাট হয়ে আমরা যাই। তো কাহিনী হইতেছে যে একটা ইলেকট্রনও যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন তো তাকে সেই গেট আপ নিয়ে যাইতে হবে, তাই না? ওই গেট আপ মানে কি, এনার্জি শোষণ করে সে যায়। কারণ এইখানে তার যে অ্যাডজাস্টমেন্ট ছিল, এখানে অ্যাডজাস্ট করতে গেলে তার বেশি খরচ করতে হবে, বেশি গেট আপ লাগবে, এনার্জি নিয়ে যায়। আবার যখন উপর থেকে সে নিচে নেমে আসে, তখন সে শক্তি বিকিরণ করে। এখন শক্তি শোষণ করে নিচ থেকে উপরে যায়, বোতল থেকে হাত নিয়ে নিলে আগের প্লেসে যাবে, হ্যাঁ। এখন নিচ থেকে উপরে যাক আর উপর থেকে নিচে যাক, শক্তি শোষণ বিকিরণ হয় আর কি। তো বোর বলছে কতটুকু শোষণ বিকিরণ হয় তার তো একটা হিসাব থাকা দরকার, তাই না? তো সেই হিসাবটা হচ্ছে এইটা। ধরলাম এটা হচ্ছে ইলেকট্রনের হচ্ছে আহ ইনিশিয়াল শক্তি স্তর। এটা শক্তি স্তরের শক্তি, মানে এখানকার শক্তি ধরো। আর সে ইনিশিয়াল থেকে গেল কোথায়? ইনিশিয়াল থেকে গেল হচ্ছে ফাইনাল শক্তি স্তরে। তো ইলেকট্রন যে দুইটা শক্তি স্তরের মধ্যে লাফালাফি করছে, আবারও বলতেছি, ইলেকট্রন যে দুইটা শক্তি স্তরের মধ্যে লাফালাফি করছে, সেই দুইটা শক্তি স্তরের মধ্যে যে শক্তির পার্থক্য, সেই পরিমাণ শক্তি হয় সে শোষণ করে, না হয় সে বিকিরণ করে। একটা উদাহরণ দিই। ধরো তুমি বাড়িতে আসো লুঙ্গি পরে আর কি, লুঙ্গি আর হচ্ছে ছেঁড়া একটা স্যান্ডো গেঞ্জি পরে আসো। এখন বাড়ির পাশে একটা বিয়ের ধরো গায়ে হলুদ হবে আর কি, বাড়ির পাশে এমন আহামরি ওরকম মানে থাকে না যে পশ বিয়ে না আর কি। তো তখন কি হবে, যে বাসায় গিয়ে হয়তো লুঙ্গিটা চেঞ্জ করে ট্রাউজার পরলা, আর ওই ছেঁড়া স্যান্ডো গেঞ্জিটা চেঞ্জ করে আমি যেরকম একটা গেঞ্জি পরে আছি এরকম একটা গেঞ্জি পরে গেল। কিন্তু এখন ওই বিয়েটা যদি ওইখানে না হয়ে ঢাকার নামি দামি কোনো কনভেনশন হলে হয়, সেনাকুঞ্জে কেউ বিয়ে খাইতে গেছি, সেনাকুঞ্জে হইতেছে আমি যত বিয়ে খাইতে গেছি আমার জীবনে তার সব মধ্যে সব থেকে পশ বিয়ের জায়গা, খুবই পশ সেনাকুঞ্জ। অথবা ঢাকায় যদি কেউ অফিসার্স ক্লাবে গিয়ে থাকো, এই টাইপের যে বিয়ে হলগুলা খুবই পশ, খুবই পশ। আচ্ছা, সেনাকুঞ্জে একজন গেছে, পাওয়া গেছে। সেনাকুঞ্জে অনেক পশ, এবং আমি যত বিয়ের অনুষ্ঠানে গেছি আমার লাইফে, কিন্তু আমি সেনাকুঞ্জে কিভাবে গেছিলাম, একটা খুব মজার ঘটনা। আমার বন্ধু আমাদের সাথে পড়তো সানজানা সিদ্দিক প্রপা। সানজানা সিদ্দিককে পরিচয় দিলে চিনতে পারো, আরিফিন সিদ্দিকের নাম শুনছো? ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি আরিফিন সিদ্দিক। তো আরিফিন সিদ্দিক স্যারের মেয়ে হচ্ছে সঞ্জনা সিদ্দিক প্রভা। তো প্রভা আমাদের সাথে পড়তো, মানে একই ডিপার্টমেন্ট, একই ব্যাচে। প্রপার বিয়ে হয়েছে সেনাকুঞ্জেতে কিছুদিন আগে। তো আমি তখন কিছুদিন আগে না, 19 সালে আর কি, 19-এর শেষের দিকে, কোভিড আসার আগ দিয়ে। তো তখন হচ্ছে আমি হচ্ছে উদ্ভাসে ক্লাস নিচ্ছি ফার্ম গেটে মালিক টাওয়ারে। পরে আমি কি পরে ক্লাস নিচ্ছি, আমি ওই যে মোবাইল প্যান্ট, তখন মোবাইল প্যান্ট পরতাম, ওই যে অনেকগুলো পকেটওয়ালা প্যান্ট, আর এরকম একটা টি শার্ট পরে, শীতকাল ছিল তখন, উপরে একটা জ্যাকেট পরা ছিলাম। পরে দেখি আমার বন্ধুরা সবাই হইতেছে যাইতেছে, ওরা যে যাবে আমি জানি না, সারাদিন ক্লাসে ছিলাম আর কি, তখন বুঝি নাই, টের পাই নাই। তো সন্ধ্যার দিকে সেনাকুঞ্জে তো ওরা যাচ্ছে ক্যাম্পাস হয়ে, ক্যাম্পাসে ফার্মগেট হয়ে যাবে। তা আমাকে নিয়ে গেছে। পরে আমি গিয়ে দেখি ওখানে সবাই ব্লেজার টেজার পরে টরে একেবারে সেই ফিটফাট অবস্থা। আমি একমাত্র বান্দা গেছি যে হইতেছে কেটস পরা, ট্রাউজার পরা, আর কি বলে মোবাইল প্যান্ট পরা, আর হইতেছে টি শার্ট আর জ্যাকেট পরা। মানে এত উইয়ার্ড লাগছিল নিজেকে। মেইন কথায় আসি, বাট আমি খুবই কনফিডেন্ট মানুষ, এগুলো খুব একটা ম্যাটার করে না আর কি। ইলেকট্রন, যে তুমি কোন বিয়েতে যাইতেছো তার উপর ভিত্তি করে তুমি গেট আপটা নিচ্ছ, কিন্তু অনেক পশ জায়গায় গেলে অনেক পশ গেট আপ, নর্মাল জায়গায় গেলে নর্মাল গেট আপ, মানে গেট আপের পার্থক্য কিন্তু দুই জায়গার পার্থক্য হিসাবে হয়। ঠিক সেরকম, যে যদি ইলেকট্রনটা এখান থেকে এইখানে যেত, তাহলে যে পরিমাণ শক্তি শোষণ করতো, এখান থেকে এখানে গেলে কিন্তু সেই পরিমাণ শক্তি শোষণ করে না। সো বোর বলছে এই কথা। ধরো ইলেকট্রনটা যে পরিমাণ শক্তি শোষণ করে সেটা হচ্ছে ডেল্টা ই। ডেল্টা ই হইতেছে এই ফাইনাল আর হচ্ছে ইনিশিয়াল, এদের মধ্যে যে পার্থক্য সেইটার সমান। মডুলাস সাইন কেন দেই? ইলেকট্রনের শক্তি স্তরে শক্তি নিয়ে একটু কাহিনী আছে। আমি জানি না তোমরা জানো কিনা, ইলেকট্রনের শক্তিকে নেগেটিভ ধরা হয়, কক্ষপথের শক্তিকে। সো যে দুইটা কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত হয়, সেই দুইটা শক্তি স্তরের মধ্যে যে শক্তির পার্থক্য, সেই পরিমাণ শক্তি সে হয় শোষণ করে, না হয় সে বিকিরণ করে। সো এই ঘটনাকে বলা হয় কোয়ান্টাম জাম্প। আমি একটু লিখে দিই, কোয়ান্টাম জাম্প। কোয়ান্টাম মানে তো বুঝো, আর জাম্প মানে হচ্ছে লাফ। আর এখানে মডুলাস সাইন দিছি কারণ আমরা সবসময় পজিটিভ ভ্যালুটা নিব। ওকে, নেগেটিভ কেন ধরা হয় প্রিয়ম? একটু একটু ওয়েট করো ভাই।
সব জিনিস একসাথে এটাও খুব বিখ্যাত একটা প্রশ্ন। এটা হয়তো আজকে ক্লাসের শেষে বা আগামী ক্লাসের শুরুতে হয়তো পাবা, যে কেন নেগেটিভ ধরা হয়। এখন দেখি যে এটা দিয়ে রাদারফোর্ড সাহেবের কোন ত্রুটিটা সে সমাধান করছে। ভাই একবার বুঝান ইএফ আর ও যেবা ইএফ হইতেছে মানে এইগুলো আসলে শক্তি স্তরের শক্তি। ধরো হচ্ছে এইখানে ই হচ্ছে মানে এই দুটো যেটাই বলি না কেন এগুলো হচ্ছে হচ্ছে শক্তি স্তরের শক্তি। শক্তি স্তরের শক্তি। শক্তি স্তরের শক্তি মানে হইতেছে যে দুটো শক্তি স্তরের মধ্যে সে লাফালাফি করছে। এফ মানে ফাইনাল, আই মানে ইনিশিয়াল, বুঝছো? শাফিন বলছে কোয়ান্টাম জাম্পটা একটু বোঝান। এই যে যে লাফালাফি করলো, ইলেকট্রন লাফাই গেছে না, এটাকে কোয়ান্টাম জাম্প বলা হয়। শক্তি বিকিরিত হওয়াটা ভুল ধারণা। না, ভুল ধারণা না, বিকিরিত তো শক্তি হয়, তবে আগে শোষণ করার পরে বিকিরণ হয়। কোয়ান্টাম মানে কি, যখন কোনো বস্তু খুবই ছোট হয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন লেভেলের কোনো আলোচনাকে কোয়ান্টাম বলে আর কি। কোয়ান্টাম রেলম, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মানে হচ্ছে কোয়ান্ট, মানে ছোট ছোট প্যাকেজ আকারে যখন কোনো জিনিস নিয়ে ডিসকাস করা হয়। তাহলে আমি একটু বুঝাই দেই যে এটা দিয়ে আসলে কি শক্তি মানে কি সমস্যার সমাধান হইলো। আচ্ছা, আমরা রাদারফোর্ডের ত্রুটি পড়ার সময় কি একটা ত্রুটি পড়ছিলাম মনে আছে? বর্ণালী সম্পর্কে ধারণা পাওয়া যায় না, মনে আছে? যে কি বলে, বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। এখন বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, এইটা বোর মডেল থেকে পাওয়া যায়। কেন বোর মডেল থেকে পাওয়া যায়? কারণ হইতেছে এই যে ধরলাম যে কোনো একটা শক্তি সে শোষণ করে, এটা হচ্ছে ডেল্টা ই। এটার মান কি ছিল? এটার মান ছিল হইতেছে শক্তি স্তরের পার্থক্য, ধরলাম হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। তুমি ই ইনিশিয়াল আগে লিখলে কোনো প্যারা নেই, কারণ আমি এখানে মডুলাস সাইন দিয়ে দিচ্ছি। কোনটা আগে লেখো কোনটা পরে লেখো ম্যাটার করছে না। এখন এই শক্তি সে কি হিসাবে নেয় বা কি হিসাবে বিকিরণ করে? তাপ হিসাবে, আলো হিসাবে, ম্যাক্সিমাম টাইমে আলো হিসাবে বিকিরণ করে। তাহলে ই সমান আমরা কি বলতে পারি? এইচ সি বাই ল্যামডা। এই ফর্মুলা আমি বিশ্বাস করি সবার জানা আছে। ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। ওকে, তার মানে আমি বলতে পারি যে তার যে বিকিরিত শক্তি বা শোষিত শক্তি এর সাথে ল্যামডার একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে। ওকে, এই ল্যামডার সাথে আবার কিসের সম্পর্ক আছে? রঙের সম্পর্ক আছে না? আমরা কি বলতে পারি যে এক এক রঙের ল্যামডা এক এক রকমের? ওকে, তো এখানে একটা কালার দেখা যায়। কালার দেখা যায় মানে আমরা এখানে কি ব্যাখ্যা করতে পারি? আমরা এখানে বর্ণালী ব্যাখ্যা করতে পারি বা স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারি। আহ নাহলে বলছে ভাইয়া মডুলাস কেন দেওয়া হয়? মডুলাস দেওয়া হয় কারণ ইলেকট্রনের শক্তি স্তরের শক্তি নিয়ে একটু কাহিনী আছে, প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে। আমরা এখানে প্লাস মাইনাস দিব না, আমরা এখানে ভ্যালুটা নিচ্ছি আর কি, তার জন্য মডুলাস সাইন দেওয়া হয়। দেখবো তোমার বইও মডুলাস সাইনটা দেওয়া আছে। এই যে এখানে একটা মডুলাস সাইন বইও দেওয়া আছে। তাহলে আমি হচ্ছে তিনটা স্টেটমেন্টকে সংক্ষেপে আবার রিভিউ করে দিই। প্রথম স্টেটমেন্ট ছিল যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কয়েকটা অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে, আর একটা শক্তি স্তরে থাকাকালীন সে নিচেও নামবে না, সে উপরে উঠবে না কোনো কারণ ছাড়া। প্রথম স্টেটমেন্ট ছিল। তো এটা দিয়ে রাদারফোর্ডের কি সমাধান হইলো? ওই যে যে নিউক্লিয়াসের সাথে যে পতিত হয় ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে, যে স্টেবিলিটির অভাবটা ছিল সেটা পূরণ হয়ে গেছে। দুই নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ বের করার সে একটা ফর্মুলা দিছে, mvr সমান nh/2 পাই। এরপর আছে কোয়ান্টাম জাম্প। ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে নিচ থেকে উপরে যেতে পারে, আবার বিকিরণ করে উপর থেকে নিচেও আসতে পারে। ওকে, তো নর্মালি খালি খালি বিকিরণ হয় না, শোষণ হওয়ার পরে ইউজুয়ালি বিকিরণটা হয়। তো কতটুকু শক্তি শোষণ বা বিকিরণ হবে? সে যে দুইটা শক্তি স্তরের মধ্যে লাফালাফি করছে বা তার কোয়ান্টাম জাম্প, যে দুইটা শক্তি স্তরের মধ্যে হচ্ছে ওই শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমপরিমাণ শক্তি। আমি কিন্তু বলি নাই যে মান, আমি বলতেছি, সরি চিহ্ন বলতেছি না, শুধু মান। যে দুইটা শক্তি স্তরের মধ্যে লাফালাফি করছে, সেই দুইটা শক্তি স্তরের মধ্যে যে শক্তির পার্থক্য, সেই পরিমাণ শক্তি সে উপরে গেলে শোষণ করবে, নিচে গেলে বিকিরণ করবে। এবং এটা দিয়ে আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারি। এখন কি রং দেখাবে, কোন রং দেখাবে, কি মেকানিজমে রং দেখাবে, সেগুলো আসলে এখনকার আলোচনার বিষয় না, সেই বিষয়ে পরবর্তীতে আলোচনা আছে। বর্ণালী মানে বর্ণ যোগ আলী, অনেকগুলো রং একসঙ্গে আলোচনাকে বর্ণালী বলে আর কি। বাংলা ব্যাকরণ পড়ছি, বর্ণ যোগ আলী, এটা হচ্ছে বর্ণালী। বর্ণ মানে রং, যখনই বর্ণালী হয় তখন একাধিক রঙের বিষয় ব্যাপারটা হয়। সো রং সং দেখা যায় পরমাণুতে, এগুলো ব্যাখ্যা করা যায় বোর মডেল দিয়ে।
তাহলে আপাতত তিনটা স্বীকার্য আমরা বুঝতে পারছি। এবার তোমাদেরকে কিছু মজার জিনিস দেখাই, এগুলো এমনি, সবাই লিখে নাও এমনি। এমনি মানে এগুলো একেবারে টু দা পয়েন্ট মনে রাখতে হবে তা না। এগুলো হচ্ছে এমনি আর কি, মজার জন্য, মানে জিনিসটা ফিল করতে পারবা। এবং আমি সবসময় বলি, কেমিস্ট্রি পড়ার জিনিস না, কেমিস্ট্রি ফিল করার জিনিস। বোর মডেলে কি স্থির কক্ষপথ দ্বারা কি বোঝায়? ইলেকট্রন স্থির অবস্থায় থাকে কি? আচ্ছা, সাগর একটা ভালো কথা বলছে। সাগর বলছে, ভাইয়া বোর মডেলে স্থির কক্ষপথ দ্বারা কি বোঝায়? এই যে দেখো, আমি যখন রাদারফোর্ডের কথা বলতেছিলাম তখন দেখছো যে এই যে তুমি যদি এটাকে কক্ষপথ চিন্তা করো, কক্ষপথ কিন্তু স্থির না, ইলেকট্রন গুলো একসময় কাছে আস্তে 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 কেন্দ্রে পতিত হয়। মানে স্টেবল কনসেপ্ট না। ওকে, স্টেবল ইয়া না, কক্ষপথ না। কিন্তু যখনই তুমি সেটাকে অনুমোদিত বলে দিচ্ছ, তখনই কিন্তু কক্ষপথ স্থির, মানে এই ইলেকট্রনটা এই কক্ষপথেই ঘুরবে, এই ইলেকট্রনটা এই কক্ষপথেই ঘুরবে, এই ইলেকট্রনটা এই কক্ষপথেই ঘুরবে। সো কক্ষপথ স্থির মানে হচ্ছে ইলেকট্রন স্থির না, একটা ইলেকট্রনের জন্য একটা কক্ষপথ স্থির, যদি শক্তি শোষণ বা বিকিরণ না করে। হাউ টু বি পশ ইন বাংলা লাইক ইউ, হ্যাঁ, ভালোবাসতে হয় আর কি। মানে কোনো বাংলা বলে কথা না। তোমার যদি ম্যাথ ভালো না লাগে, এর কারণ তুমি ম্যাথের সময় কম দাও। তোমার যদি বায়োলজি ভালো না লাগে, এর মানে তুমি বায়োলজিতে সময় কম দাও। যদি বাংলা, ইংলিশ, আইসিটি আহ ভালো না পারো, তুমি হয়তো সময় কম দাও। তো যদি কোনো জিনিসকে এক্সপার্ট হইতে হয়, সেটাকে হচ্ছে সময় দিতে হবে আর কি, মেহনত করতে হয় সেটার পেছনে, টাইম দিতে হয় আর কি। জিমেন ইফেক্ট, স্টার্ক ইফেক্ট আসবে বাবা, সামনে আসবে। ওকে, সো এমনি বলতে হচ্ছে, বোর্ড কিন্তু এরকম একটা কথা বলছে। বোর্ডের একটা ইকুয়েশন হচ্ছে এম ভি আর সমান হচ্ছে এন এইচ বাই হচ্ছে 2 পাই। এটা বোর মডেল অনুযায়ী একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা। আমি এটাকে একটু চেঞ্জ করি, 2 পাইটাকে সামনে নিয়ে আসবো, বুঝছো? মানে এই 2 পাইটাকে সামনে নিয়ে আসছি, আর আরটাকে আমি এখানে রাখলাম পরিধি সূত্র বানানোর জন্য। আর এখানে পাইলাম হতেছে এন ইন্টু এইচ বাই হইতেছে এম ভি। আমার মনে হয় না কারো আপত্তি আছে। কি করছি, 2 পাইটাকে সামনে নিছি, এম ভি কে নিচে নিয়ে আসছি। তোমরা কি ডি ব্রগলি নামে কোনো সায়েন্টিস্টের নাম শুনছো? ডি ব্রগলি। ডি ব্রগলির একটা ইকুয়েশন আছে। ডি ব্রগলির ইকুয়েশনটা হচ্ছে, এটা আমরা পড়বো, সামনে আসবে। সেটা হতেছে এইচ সমান হচ্ছে, সরি, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই হইতেছে এম ভি। মানে উনি এই সূত্রটা দিছিল হচ্ছে কিসের উপর ভিত্তি করে জানো? ইলেকট্রনের কণাও আছে। দেখো, এম তো কণার থাকে, তাই না? ভর থাকে কণার। আর ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা থাকে তরঙ্গের। তো উনি হচ্ছে প্রথম এই প্রস্তাবনাটা তুলছিল যে ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। বাট এটা নিয়ে পড়াশোনা আমরা পড়বো হয়তো সামনের ক্লাসে বা তারপরের ক্লাসে। এখন তার ইকুয়েশন হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি। সো আমি বলতে পারি না, দেখো তো ভাই, এই যে এই মানটা আসলে কি? ল্যামডা না? বলা যায় ডি ব্রগলির ইকুয়েশনে, ওই যে ওখানে আছে। তাহলে আমি এটা বলতে পারি যে 2 পাই আর সমান হতেছে এন ল্যামডা। আমার মনে হয় না এখানে কারো কোনো আপত্তি আছে, এবং এখানে কোনো কেমিস্ট্রি নাই। আমি জাস্ট দুইটা ইকুয়েশনটাকে এক করে একটা নতুন একটা ইকুয়েশন বানাই দিচ্ছি। এখন কাচ্চা বাচ্চারা, 2 পাই আর কিসের ইকুয়েশন? ইংলিশ ভার্সনে যারা আছে এটাকে বলে সার্কামফারেন্স, বাংলায় যারা আছে তারা জানে এটা পরিধির ইকুয়েশন, তাই না? 2 পাই আর। আর এন ল্যামডা মানে কি? সো প্রত্যেকটা পরিচয় দিই, 2 মানে 2, পাই মানে তো পাই, আর মানে ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? তুমি যে শক্তি স্তর নিয়ে ডিল করছো, এন তম শক্তি স্তরের ব্যাসার্ধ। আচ্ছা, অর্পিতা বলছে বুঝি নাই। অর্পিতা, আমি এখানে কি করছি, বোর একটা ইকুয়েশন দিছে, এটা ততক্ষণ ধরে আলোচনা করলামই। এম ভি আর সমান এন এস বাই 2 পাই। ওকে, এখন আমি 2 পাইটাকে সামনে এনে এম ভিটাকে নিচে নিচ্ছে। এখন এইচ বাই এম ভি, এটা আরেকটি ইকুয়েশন আছে, ডি ব্রগলির ইকুয়েশন। সো ডি ব্রগলি বলছে ল্যামডা সমান এইচ বাই এম ভি। তাহলে আমি কিচ্ছু করি নাই, জাস্ট এইচ বাই এম ভির বদলে ওই ল্যামডার মানটা বসাইছি, তাই না? তো এই ল্যামডার মানটা যখন বসাইলাম তখন কি হলো, 2 পাই আর সমান হচ্ছে এন ল্যামডা। এখন এটা দিয়ে আমি কি প্রমাণ করতে চাচ্ছি সেটা একটু বুঝাই দিই। প্রমাণ করতে চাচ্ছি হচ্ছে, এই 2 পাই আর এর পরিচয় কি? 2 পাই আর হইতেছে আমাদের পরিধি। পরিধি মানে কিসের পরিধি? এন তম শক্তি স্তরের পরিধি।
ওকে, আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের n তম কক্ষপথের পরিধি, মানে তুমি যে কক্ষপথ নিয়ে, কক্ষপথের পরিধি। তাহলে আমি যদি হচ্ছে এখানে একটু আলোচনা করি, ধরো আমি যদি দ্বিতীয় শক্তি স্তর নিয়ে আলোচনা করি, দ্বিতীয় স্তর মানে যেখানে n এর মান হচ্ছে 2, তাহলে সেখানে কি হবে দেখো তো, সেখানে 2 × λ হবে না দ্বিতীয় শক্তি স্তরে যদি পরিধি হয়? যদি আমি তৃতীয় শক্তি স্তরের পরিধি নেই, তৃতীয় স্তর, তাহলে এখানে কি হবে, 3λ হবে। আমি বলতে চাচ্ছি এরকম, যখন একটা ইলেকট্রন ঘুরে তখন সে যে শক্তি স্তরে ঘুরে ততগুলো পূর্ণ ল্যামডা কমপ্লিট করে। দ্বিতীয় শক্তি স্তরের পরিধি মানে তো দ্বিতীয় শক্তি স্তর পুরোটা, তাই না? খেয়াল করো, দ্বিতীয় শক্তি স্তরের পরিধি মানে দ্বিতীয় শক্তি স্তরের পুরোটা, তখন 2টা λ হয়, মানে 2টা পূর্ণ কম্পন হয়। তৃতীয় শক্তি স্তর মানে তৃতীয় শক্তি স্তরের পুরো গোল্লাটা, সেখানে 3টা λ হয়। ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি। ধরো আমি এখানে একটা শক্তি স্তর নিলাম, আমার এটা শক্তি স্তর হইতেছে, ধরে নিলাম যে এটা তৃতীয় শক্তি স্তর। তাহলে কাচ্চা বাচ্চার এখানে কয়টা ল্যামডা হবে? তোমার কমন সেন্স কি বলে? ইলেকট্রন যখন এখানে ঘুরবে কয়টা ল্যামডা হবে? 3টা ল্যামডা হবে না? কারণ যততম শক্তি স্তর ততগুলো ল্যামডা। এখন একটা ল্যামডা মানে কি? দেখো বাচ্চাকালে পড়ছিল, তরঙ্গ যখন পড়ছিল, যে এইটা হচ্ছে আমাদের একটা ল্যামডা, তাই না? এইটুকু আমরা একটা ল্যামডা বলি, 9-10 ফিজিক্সে পড়ছি। এইটুকু যদি একটা ল্যামডা হয়, তাহলে যদি এটা তৃতীয় শক্তি স্তর হয়, এখানে 3টা ল্যামডা হবে। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইলেকট্রনগুলো যে ঘুরে, প্রথম স্টেটমেন্ট, তো ইলেকট্রনগুলো যে অনুমোদিত শক্তি স্তরে ঘুরে, তো সেটা এক্স্যাক্টলি কেমনে ঘুরে সেটা বোঝানোর চেষ্টা করছে। তো কাহিনী কি, এই হচ্ছে আমাদের একটা ল্যামডা, এই হচ্ছে 2টা ল্যামডা, এই হচ্ছে 3টা ল্যামডা। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরে। যদি এটা চতুর্থ শক্তি স্তর হয়, ধরো এটা আমাদের চতুর্থ শক্তি স্তর, এন এর মান হচ্ছে 4, তাহলে এখানে ইলেকট্রন ঘোরার সময় কয়টা ল্যামডা কমপ্লিট করবে? 4টা। তো 4টা ল্যামডা যদি আমি একটু আঁকার চেষ্টা করি, দেখো এই হচ্ছে 4টা ল্যামডা। সাস্টে একটা প্রশ্ন আসছিল, কেউ তুলো না আপাতত, একটু ওয়েট করো। এটা সাস্ট কত সালে আসছিল আমার মনে নেই, তখন সাস্ট আলাদা প্রশ্ন হইতো। একটা প্রশ্ন এরকম দিছে, একটা ছবি দিছে এরকম, বুঝছো? তো ছবি দেওয়ার পরে এরকম আরেকটা ছবি সেখানে ছিল, সুন্দর হলো না, লেখা ছিল এন সমান কত, মানে এটা কততম শক্তি স্তর, দেখো তো পারো কিনা। তো আমরা যে বলি ইলেকট্রন গুলো এরকম প্লেন কণার মতো কক্ষপথে ঘুরে না। তো আমি যদি এটা গুনার চেষ্টা করি কতগুলো শক্তি স্তর, কতগুলো ল্যামডা, তোমাকে এটা গুনতে হবে পূর্ণ কম্পন কতগুলো হয়। এখন পূর্ণ কম্পন কিভাবে হয়, তুমি চূড়া গুনলেই হইতেছে, একটা চূড়া, দুইটা চূড়া, তিনটা চূড়া, চারটা চূড়া, পাঁচটা চূড়া, ছয়টা চূড়া। তার মানে এখানে এন এর মান হচ্ছে 6। তো আমি চাইলে তোমাদেরকে ডিরেক্টলি বলে দিতে পারতাম যতগুলো ল্যামডা তততম শক্তি স্তর, বাট ওর একটু যে প্রমাণ দেখাইলাম যে কিভাবে এটা আসছে। সবাই কি এবার বুঝতে পারছি কি দেখাতে চাচ্ছি? আমি দেখাতে চাচ্ছিলাম ইলেকট্রন গুলো যে ঘুরে, তো তারা কি একদম সরাসরি বৃত্তাকার পথে ঘুরে? না, একটু বৃত্তাকার পথের একটু কম্পন দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘুরে, এভাবে ঘুরে। ওকে, আর এগুলো খাতা আঁকতে গেলে প্যারা খাবা, সুন্দর হবে না, কিন্তু সমস্যা নাই, সাইন্টিফিক্যালি ঠিক থাকলেই হলো। বাংলাদেশের খেলা হচ্ছে, আর আমার বন্ধু হচ্ছে হিউস্টনে থাকে আর কি, মানে ইউএসএ টেক্সাসে। কিছুদিন আগে সাকিব আল হাসানকে নিয়ে একটা ভাইরাল হইলো না, যে সাকিব হচ্ছে হিউস্টনে পৌঁছাইছে ইউএস এর এয়ারপোর্টে। তখন হচ্ছে ওরা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, মানে ও ইউএসএ থাকে, হিউস্টনে থাকে। তো ও 2টা ম্যাচ খেলা দেখতে গেছে, 2টা ম্যাচই বাংলাদেশ হারছে। আবার হতেছে, আবার হচ্ছে যাবে খেলা দেখতে, গ্রুপে বলতেছে। তাই বললাম যে তুই আর যাস না, তুই গেছিস মনে হয় দেখে এরকম হইতেছে। তাহলে স্টেটমেন্ট গুলো আমি সংক্ষেপে একটু রিভিউ করে দেই।
ইউএসএ তো ক্রিকেট খেলা দেখা নিয়ে বাংলাদেশে যেরকম টিকিট নিয়ে মারামারি লাগে, ইউএসএ তে নিশ্চয়ই মারামারি যাবে না। ওদের হচ্ছে ক্রিকেট খুবই নর্মাল একটা খেলা, মানে আমাদের দেশে যেরকম ওই রাগবি খেলা টাইপের আর কি, ওরকম। ইউএসএ তে ক্রিকেট কেউ খেলে না বা ক্রিকেট কেউ দেখে না। ওদের দেশে চলে হচ্ছে বাস্কেটবল, তারপরে হচ্ছে বেসবল চলে খুব বেশি। ফুটবলটা এখন একটু পপুলার হয়েছে আগের থেকে, মেসি যাওয়ার পরে আরো পপুলার হয়েছে। তাহলে আমি হচ্ছে বোর্ডের তিনটা মডেল না, তিনটা স্টেটমেন্টকে একটু সংক্ষেপে রিভিউ করে দিই। প্রথম স্টেটমেন্টটা ছিল অনুমোদিত শক্তি স্তর। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। এখন আমি যে শেষে গিয়ে বুঝাইলাম ইলেকট্রনগুলো আসলে কিভাবে ঘুরে, সেই যততম শক্তি স্তরে থাকে ততগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ করে ঘোরাফেরা করে। আবারও বলতেছি যে এগুলো কিন্তু যে আমি পরে যে অংশটুকু দেখাইলাম এমনি ওগুলো কখনো একাডেমিকে আসে না, ওগুলো অ্যাডমিশনে মাঝে মধ্যে এমসিকিউর মতো আসে। জানা থাকলে খুবই সহজ, না জানা থাকলে সারাদিন ট্রাই করে পারবা না। সো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে এবং যততম শক্তি স্তরে থাকে ততগুলো পূর্ণ কম্পন সে সম্পন্ন করে। 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগের একটা সূত্র সে দিছিল, mvr সমান nh/2 পাই। আর 3 নম্বর হচ্ছে একটা ইলেকট্রন শক্তি শোষণ করে নিচ থেকে উপরে যেতে পারে, শক্তি বিকিরণ করে উপর থেকে নিচে আসতে পারে। তো সে যে দুইটা শক্তি স্তরের মধ্যে লাফালাফি করছে, সেই দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তির যে পার্থক্য, সেই পরিমাণ শক্তি সে উপরে গেলে শোষণ করবে, না হয় বিকিরণ করবে, এবং এটা দিয়ে পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। এবার আমরা দেখি হচ্ছে রাদারফোর্ডের মডেলের সফলতা কি কি। আমরা কি জানি যে হচ্ছে সাফল্য এই ওয়ার্ডটা কি ঠিক নাকি ঠিক না? সাফল্য শব্দটা কি ঠিক? এবং এটা হচ্ছে ঠিক, এটা আমি বলে দিলাম, বাট এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন না অ্যাডজেক্টিভ, কোনটা? এটা হচ্ছে নাউন, সফল হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা হচ্ছে সফলতা। এই দুটো কি সেম শব্দ না আলাদা শব্দ? কি মনে হয়? যদি কেউ না জেনে থাকো বলে দিচ্ছি, এই দুটো কিন্তু অর্থ সেম। কিন্তু তুমি যখনই হইতেছে এভাবে লিখবা সাফল্যতা, তখনই কিন্তু শব্দটা ভুল হয়ে যাবে আর কি। এই একই রকম আছে হচ্ছে দরিদ্র, দরিদ্রতা যে কথা, দারিদ্র কিন্তু আবার ভিন্ন জিনিস, মাথায় রেখো আর কি। তো সফলতা বা সাফল্য যাই বলো আর কি, সবই ঠিক। হ্যাঁ, বানান আলাদা কিন্তু অর্থ ভিন্ন, অর্থ সেম। আচ্ছা, তার সফলতা। বোরের মডেলে আমরা দেখলাম যে পরমাণুটা স্থায়ী। কিসের ভিত্তিতে? ওই যে ইলেকট্রন গুলো কারণ ছাড়া নিচেও যায় না, উপরেও যায় না, অনুমোদিত শক্তি স্তরে, যেটা রাদারফোর্ডে স্থায়ী ছিল না। তাহলে আমরা বলতে পারি যে হইতেছে এটা পরমাণুর স্থায়ী মডেল। স্থায়ী বানানে কিন্তু শেষে দীর্ঘ ইকার, কিন্তু স্থায়িত্ব কিন্তু আবার হ্রস্বইকার হয়ে যায়। তার প্রথম স্বীকার্য দিয়ে সে বলে দিছে পরমাণুটার স্থায়ী একটা মডেল, মানে কোনো কারণ ছাড়া ইলেকট্রন নিচে যাচ্ছে না উপরে আসছে না। সুতরাং সে একটা স্থায়ী মডেল সে ব্যাখ্যা করলো। 2 নম্বর হতেছে সে বর্ণালী ব্যাখ্যা করতে পারে। বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এই তোমরা কি জানো ওকে সবার বর্ণালী ব্যাখ্যা করতে পারে? হুম, ও কিন্তু সবার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। ও পারে কাদেরকে জানো? হাইড্রোজেন পারে, বা হচ্ছে হিলিয়াম প্লাস পারে, বা যদিও হিলিয়াম প্লাস আসলে প্র্যাকটিক্যালি হয় না, বাট আমরা বলার জন্য বলি। ও লিথিয়াম 2+ পারে। এখন কাঁচা বাচ্চারা বলো, এখানে যে তিনটা জিনিস লিখছে এদের মধ্যে একটা কমন ব্যাপার আছে, সেই কমন ব্যাপারটা কি? হ্যাঁ, এই যে অলরেডি আমাকে নীতি বলে দিচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট হইতে হবে। হাইড্রোজেনও তো ইলেকট্রন একটা, আমরা জানি।
হিলিয়াম প্লাসে একটা, লিথিয়াম 2+ও একটা, মানে ইলেকট্রন যদি একের বেশি হয় তাহলে বর্ণালী কেমন হবে সেটা ব্যাখ্যা করতে পারে না। তারপরে হচ্ছে সে কক্ষপথের ব্যাসার্ধ বের করার একটা ব্যাপার দেয়, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারে। আমরা বের করবো, আজকে ক্লাসে বের করব। কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তারপরে হচ্ছে ইলেকট্রনের বেগ নির্ণয়ের ফর্মুলা বোর্ড থেকে বের করা যায়। ইলেকট্রনের বেগ নির্ণয় করা যায়। তারপরে হচ্ছে কক্ষপথের শক্তি নির্ণয় করার ফর্মুলা বের করা যায়। এগুলো করা যায় বোর মডেল থেকে, লেখা হলে একটু বলো। তাহলে কি বললাম ভাইয়া, প্রথম তার সফলতা হচ্ছে পরমাণুর একটা স্থায়ী মডেল দেয়। 2 নম্বর হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করতে পারে, যদিও হচ্ছে হাইড্রোজেন লিথিয়াম, মানে এখানে যদি আমরা বলে দেই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, তাহলে কিন্তু সফলতার মধ্যে পড়ে না, লিমিটেশনের মধ্যে পড়ে যায়। ওইটা আমরা বলবো না, যে ব্র্যাকেটে লিখে দিব এই কয়েকটা পরমাণু বা আয়ন করতে পারে। কক্ষপথের ব্যাসার্ধ সে নির্ণয় করতে পারে। তারপর হচ্ছে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে পারে, কক্ষপথের শক্তি নির্ণয় করতে পারে। আরেকটা সুবিধা আছে, রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করতে পারে। রিডবার্গ কনস্ট্যান্ট ধ্রুবকের মান নির্ণয় করা যায়। আমরা নির্ণয় করবো, এটা প্যারা নিও না। এবং একটু বলে দেই, রিডবার্গ ধ্রুবকের মান হইতেছে এটা 10, 96, 78। একক হচ্ছে পার সেন্টিমিটার, জাস্ট লিখে রাখো, পরে বুঝবে এটা কি জিনিস। এই কয়েকটা হচ্ছে বোর মডেলের সফলতা। তাহলে আমরা কি বললাম, পরমাণুর একটা স্থায়ী মডেল দেয়, সে বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তারপর কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারি, কক্ষপথের শক্তি বের করতে পারি, ইলেকট্রনের বেগ বের করতে পারি, এবং রিডবার্গ ধ্রুবকের মান বের করতে পারি। ওকে, অনেকগুলো বের করতে পারি। এবার দেখি এরও কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো কি কি। লিমিটেশনস এখানে লিখি। সীমাবদ্ধতা। রিডবার্গ কনস্ট্যান্ট কি ফয়সাল? আসবে, একটু পরে আসবে, এটা নিয়ে আমরা পড়াশোনা করবোই। প্রথম সীমাবদ্ধতা, এই যে এখানে যেটা বললাম, প্রিয়ম দাস হচ্ছে হবে টেকনিক্যালি, থিওরিটিক্যালি পসিবল বেরিলিয়াম বোরন 3+, কিন্তু যে বললাম এক ইলেকট্রন বিশিষ্ট বললেই তো আসলে ওটা চলে আসে। কয়েকটা উদাহরণ দেওয়ার জন্য দিছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে, আচ্ছা এটা তো আলাদা স্লাইড আছে, আমরা বলে দিছি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা করতে পারে, তার মানে যাদের ইলেকট্রন একাধিক আছে। ভাই দুনিয়াতে কি হাইড্রোজেন ছাড়া কোনো পরমাণু নাই? অবশ্যই আছে। লিথিয়াম প্লাস ছাড়া কি কোনো পরমাণু নাই? অবশ্যই আছে। তাদেরও তো বর্ণালী হয়, সেই বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তাহলে প্রথম স্টেটমেন্ট হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা নেই। ওকে, 2 নম্বর স্টেটমেন্ট। আহারে, 2 নম্বর,
আচ্ছা, বোর যে পরমাণু মডেলটা দিছে, বোর মডেলটা কি জানো, 2D না 3D? বোর বলছে এরকম ইলেকট্রন গুলো ঘুরে, আমি যেরকম বোর্ডে আঁকছি সেরকম। তো আমি যেরকম বোর্ডে আঁকছি, হিলিয়ামের, লিথিয়াম তো একাধিক ইলেকট্রন বিশিষ্ট। মানে একাধিক ইলেকট্রন হইলে বর্ণালী কেমন হবে সেটার ব্যাখ্যা উনি করতে পারে না, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হলে ব্যাখ্যা করতে পারে। সো বোর বলছে পরমাণু মডেলটা হচ্ছে 2D, মানে পরমাণুটা তোমার খাতায় আঁকা একটা ছবির মতো, ইলেকট্রন গুলো এমনি ঘোরাফেরা করছে। কিন্তু আসলে তো পরমাণু কি ছবির খাতার মতো নাকি হচ্ছে মার্বেলের মতো? পরমাণু কিন্তু গোলক আকার। সো উনি মডেল বলছে হচ্ছে 2D, কিন্তু বাস্তবে মডেল তো 3D মডেল, তাই না? তো সে যে 2D মডেল বলছে, এটাও তার মডেলের একটা সীমাবদ্ধতা। ওকে। এরপরে হচ্ছে যে তার মডেলে ইলেকট্রনকে কি হিসেবে ধরা হয়েছে? শুধু কণা হিসেবে ধরা হয়েছে। ওই যে বলছি ইলেকট্রনের ভর নিয়ে কাজ করছে, সো বোর্ড বলছে ইলেকট্রন শুধু কণা। কিন্তু আমরা তো পরবর্তীতে জানি, ডি ব্রগলি দিছে, হাইজেনবার্গ দিছে, ইলেকট্রন কণাও না ইলেকট্রন তরঙ্গও না, মানে দুইটার মাঝামাঝি থাকে। তাহলে মেইন স্টেটমেন্টটা হচ্ছে ইলেকট্রনকে কণা ধরা হয়েছে। দেখবা এই কথাগুলোই বইয়ের ভাষায় লেখা আছে। তারপরে হচ্ছে হাইজেনবার্গের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে কোনো কথা নাই। অনিশ্চয়তার নীতির ব্যাখ্যা নেই। আচ্ছা, আমি একটু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে দেই সংক্ষেপে, সামনে আবার আসবে। ভাই 2D টা আরেকবার একটু বুঝাই দেন। এই 2D 3D গত ক্লাসে বোধহয় বুঝাইছিলাম। 2D বলতে বুঝে টু ডাইমেনশনাল অবজেক্ট। আমরা খাতায় যা লিখি যা আঁকি সব হচ্ছে 2D। এই যে আমার বোর্ডে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। আর এই যে যে তলটা আমি পাচ্ছি এই তলটাকে বলা হয় এক্স ওয়াই তল। মানে দুইটা ডাইমেনশন মিলে এই তলটা তৈরি হয়েছে। এই বোর্ডের সব জায়গায় হইতেছে দুইটা ডাইমেনশন আছে। তো এই দুইটা ডাইমেনশন আছে মানে এই জন্য 2D বলে, টু মানে তো দুই, ডি মানে ডাইমেনশন। কিন্তু আমি যদি আমার এই পেনটা ব্যাখ্যা করতে চাই, তাহলে এটা তো কোনো একটা তলের উপরে না, এটা তো 3D স্পেসে। সো স্পেশিয়াল কোনো জিনিস বা যেটা স্পেসে থাকে, যেটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের সাথে পুরুত্ব থাকে, মানে মনে রাখবা 2D গুলো শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকে, আর 3D গুলো দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব বা উচ্চতাও থাকে, তখন সেগুলো 3D হয়। ওটাকে ব্যাখ্যা করার জন্য জেড ডাইমেনশনও দরকার, এই যে তাকা যাবে না, তো জেড ডাইমেনশন দরকার দেখে ওগুলোকে 3D বলে। সো পরমাণু নিশ্চয়ই আসলে দৈর্ঘ্য প্রস্থ না, পরমাণুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাও আছে। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে একটা পরমাণুর বেগ, ভরবেগ আর অবস্থান একসঙ্গে সঠিকভাবে বের করা যায় না। সামনে আসবে। কি বললাম? একটা পরমাণুর ভরবেগ আর অবস্থান একসাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। এটা অনেকটা এরকম যে ইন্টার লাইফে তুমি প্রেম করলে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায়, আর প্রেম না করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, দুটো একসঙ্গে কখনোই হয় না। ঠিক সেরকম পরমাণুর ভরবেগ বের করা গেলে অবস্থান বের করা যাবে না, অবস্থান বের করতে গেলে ভরবেগ বের করা যাবে না। ওই ব্যাপারটাকে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এবং এটা হয় কিনা, আদৌ হয় কিনা, তার কোনো ব্যাখ্যা উনি দিয়ে যেতে পারে নাই। তারপর আসি, ওনার এখানে জিমান ইফেক্ট আর স্টার্ক ইফেক্টের কোনো ব্যাখ্যা নাই। জিমান ও স্টার্ক ইফেক্টের কোনো ব্যাখ্যা নাই। স্টার্ক প্রভাব লিখি আর কি, প্রভাবের ব্যাখ্যা নেই। আমি বুঝাবো যে জিমেন ইফেক্ট কি আর স্টার্ক ইফেক্ট কি। এই কয়েকটা হচ্ছে তার লিমিটেশন। চলো একটু বুঝাই জিমেন ইফেক্ট কি। ধরো আমি যদি পরমাণু ছবিটা আবার একটু আঁকি, এই হচ্ছে একটা শক্তি স্তর, আরেকটা শক্তি স্তর, আরেকটা শক্তি স্তর, আরেকটা শক্তি স্তর। এখন একটা ইলেকট্রন ইমাজিন করো সে এখান থেকে এখানে কোয়ান্টাম জাম্প করে আসছে, তাহলে কি হবে? শক্তি বিকিরণ করবে, তাই না?
শক্তি বিকিরণ করবে মানে সে একটা আলো দেখাবে, একটা লাইট এখানে সে বিকিরণ করবে। লাইট বিকিরণ করবে মানে হচ্ছে বোর বলছে যে এই বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়া যাবে। মানে ইলেকট্রন যখন এখান থেকে এখানে যাবে তখন আমি একটা রেখা পাবো, একটা রেখা। এটা বলছে হচ্ছে বোর। ইলেকট্রন যখন লাফালাফি করে তখন সেখানে একটা রেখা পাওয়া যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে রেখা একটা পাওয়া যায় না, বাস্তবে রেখা অনেকগুলো পাওয়া যায়। কেন অনেকগুলো পাওয়া যাবে? কারণ হইতেছে ভাই, আলো তো আলো, সে শক্তি বিকিরণ করে এবং শক্তি তো ভাই হচ্ছে কোয়ান্টাম প্যাকেজ আকারে আকারে হয়। তো এখানে কখনোই আসলে প্র্যাকটিক্যালি একটা লাইন পাওয়া যায় না, অনেকগুলো লাইন খুবই কাছাকাছি থাকে দেখে একটার মতো মনে হয়। যেমন ধরো আমি এখানে যে অনেকগুলো লাইন পাশাপাশি লিখছি, ওকে, এই যে অনেকগুলো লাইন একসঙ্গে লিখলাম তার মানে কি হইলো? তোমার কাছে দেখে মনে হচ্ছে একটা লাইন। আসলে প্র্যাকটিক্যালি একটা লাইন পাওয়া যায় না, এখানে অনেকগুলো লাইন খুবই কাছাকাছি থাকে, এজন্য দেখে মনে হয় একটা। এখন এই যে অনেকগুলো লাইন যে পাওয়া যায়, সেই অনেকগুলো লাইন পাওয়ার আমাদের প্রমাণ করছিল হচ্ছে একজন জিম্যান, একজন হচ্ছে স্টার্ক, দুজন আলাদা আলাদা সায়েন্টিস্টের নাম। সো জিম্যান কি করছিল, আগে দেখি জিম্যান প্রভাব। মানে এভাবে চিন্তা করো না যে ইলেকট্রন একটা সুতার মতো করে নেমে আসে, ইলেকট্রন জাম্প করে সে এনার্জি বিকিরণ করে। আর এনার্জি প্যাকেজ প্যাকেজ আকারে হয়। সো এনার্জি প্যাকেজ আকারে হইলে এখানেও রেখা একটা পাওয়া যাবে না, অনেকগুলো রেখা পাওয়া যাবে। অনেকগুলো রেখা পাওয়া যাবে এটাই স্বাভাবিক। কিন্তু বোর কেন যে বলছে একটা রেখা পাওয়া যায় উনি জানে। তো সেটা প্রথমে প্রমাণ করছিল হচ্ছে জিমেন। সো জিমেন কি করছিল, সে এই ইলেকট্রনটাকে বা হচ্ছে পরমাণুটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছিল। মানে ধরো একটা চুম্বক দুই পাশে, এক পাশে দক্ষিণ মেরু, এক পাশে উত্তর মেরু রাখছিল। তারপরে সে কোয়ান্টাম জাম্প করাইছিল। এবং তখন সে দেখছিল যে ইলেকট্রনগুলো ওই চুম্বকের প্রভাবে তখন ওই রেখাগুলোর পার্থক্যটা একটু বেশি হয়। সো মেইন কথা হচ্ছে জিমেন ইফেক্ট হচ্ছে এইটা, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, ফিল্ডের সাহায্যে বর্ণালীর একটি রেখা, বর্ণালীর একটি রেখা একাধিক রেখায় বিভক্ত হওয়া। তাহলে কি বললাম, আমি যদি কোনো একটা পরমাণুকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, আবারও বলছি যে কোনো একটা পরমাণুকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখি, তাহলে সেখানে যদি বর্ণালী তৈরি হয় সেই বর্ণালীতে একটা রেখা পাওয়া যায় না, একাধিক রেখা পাওয়া যায়। একাধিক রেখা সব সময় পাওয়া যায়, কিন্তু ওই চুম্বক ক্ষেত্রের প্রভাবে শক্তির বিকিরণটা আরো বেশি পার্থক্য দেখা যায়। তখন রেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়, আলাদা অস্তিত্ব টের পাওয়া যায়। এটাকে বলা হয় জিমেন ইফেক্ট। জিমেন করছিল দেখে তার নাম অনুসারে তার ইফেক্ট বলা হয়। আর স্টার্ক ইফেক্ট হচ্ছে সিমিলার টাইপের জিনিস, কিন্তু সে চুম্বক ক্ষেত্র দিয়ে করে নাই, সে করছে হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র দিয়ে। তো এই একই সংজ্ঞা, খালি এখানে ম্যাগনেটিক ফিল্ডের জায়গায় তুমি ইলেকট্রিক ফিল্ড দিবা, কারণ ইলেকট্রিক ফিল্ড আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে এখানকার ব্যাখ্যা হচ্ছে এইটা, স্টার্ক প্রভাব। তড়িৎ ক্ষেত্রের সাহায্যে, তড়িৎ ক্ষেত্রের সাহায্যে বর্ণালীর একটি রেখা একাধিক রেখায় বিভক্ত হওয়া। ওকে, একটু লিখে নাও ডেফিনেশনটা। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড সেম না, না সেম না সারা। ইলেকট্রিক ফিল্ড দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায়, কিন্তু জিনিস তো সেম না। তাহলে আমি একটু সংক্ষেপে পুরো ব্যাপারটাকে রিভিউ করে আসি। সেটা হচ্ছে রাদারফোর্ড অনেক ভুল টুল দিছিল, সেটাকে
ঠিকঠাক করছে কি বোর। বোরের ৩টা স্টেটমেন্ট ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে। প্রথম স্টেটমেন্ট ছিল অনুমোদিত শক্তি স্তর। যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কয়েকটা অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে এবং একটা শক্তি স্তরে থাকাকালীন কারণ ছাড়া সে নিচেও যায় না, উপরেও আসে না এবং সে যে শক্তি স্তরে থাকে ততগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে। ওই যে 2 পাই আর সমান হচ্ছে এন, সরি 2 পাই আর সমান হচ্ছে এন ল্যামডা, এটা মনে রাখলেই হবে। ২ নম্বর স্টেটমেন্ট কৌণিক ভরবেগ বের করার একটা ফর্মুলা দিছিল। ৩ নম্বর বলছিল কোয়ান্টাম জাম্প নিয়ে। ইলেকট্রন শক্তি শোষণ করে উপরেও যেতে পারে, শক্তি বিকিরণ করে নিচেও আসতে পারে। তো কতটুকু শক্তি শোষণ বিকিরণ হবে, যে শক্তি স্তরগুলোর মধ্যে সে লাফালাফি করতেছে তাদের শক্তির পার্থক্য। সফলতা কি, পরমাণুর মডেলটা স্থায়ী হয়, বর্ণালী ব্যাখ্যা করতে পারে, আমি ইলেকট্রনের বেগ নির্ণয় করতে পারি, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, কক্ষপথের শক্তি নির্ণয় করতে পারি, আর রিডবার্গ ধ্রুবকের মান বের করতে পারি। এটা আমরা দেখবো রিডবার্গ ধ্রুবক কি জিনিস, মান কই থেকে আসে। লিমিটেশনস কি? প্রথম লিমিটেশন হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বর্ণালী পারে বাট সবার জন্য পারে না। তারপরে মডেলটা 2D, ইলেকট্রনকে কণা হিসেবে ধরছে। হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপল নিয়ে কোনো কথা বলে নাই। আর জিম্যান ইফেক্ট, স্টার্ক ইফেক্টের ব্যাখ্যা নাই। তোমাদের মধ্যে অনেকেরই থাকে যে স্টেটমেন্ট বাড়াও আর কি, চাইলে এটারে দুইটা বানাইতে পারো। জিম্যান ইফেক্টের ব্যাখ্যা নাই, আবার একটা লিখবা স্টার্ক ইফেক্টের ব্যাখ্যা নাই। চাইলে আরেকটা বানাইতে পারো, বর্ণালীতে যে একাধিক রেখা পাওয়া যায় তার ব্যাখ্যা নাই। মানে বুঝতে পারছো, অনেকে থাকে না যে আমরা পয়েন্ট বাড়াই, তো ওই বর্ণালীতে একাধিক রেখা পাওয়া যায় তার ব্যাখ্যা নাই যে কথা। জিমেন ইফেক্ট, স্টার্ক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না, একই কথা। বা ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, হ্যাঁ হয়, পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড লাগে তখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই যে আমাদের যে ইয়াগুলো থাকে, জেনারেটর গুলো থাকে, এই জেনারেটর গুলো তো ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিসিটি তৈরি করে, ডিসি কারেন্ট। এবার আসে হচ্ছে রাদারফোর্ড ভার্সেস বোর। এটা তোমার পরীক্ষায় আসবে, তুমি জেনে নাও। মানে পরীক্ষায় আসবে, এটা 100% গ্যারান্টি দিচ্ছি। স্যারদের এত প্রিয় জিনিস। এটা আসলে কি, তুমি এতক্ষণ ধরে যা যা পড়ছো তাই তাই খালি কম্পেয়ার করতে হবে আর কি। আর আমরা কি জানি, এই যে কোনো কম্পারিজন আমি অনেকের খাতায় দেখি বলদের মতো ইয়া করে করে লিখে, প্যারার মতো লিখে, প্যারাগ্রাফের মতো। ভাই তুমি এই টাইপের জিনিস প্যারাগ্রাফের মতো যদি একেবারে ভিতরে স্বর্ণরূপাও ঢোকায় দাও, স্যাররা কিন্তু পড়তে যাবে না। অবশ্যই যখন কোনো জিনিসের পার্থক্য, কোনো জিনিসের তুলনা, কোনো জিনিসের কি বলে কম্পারিজন যখন লিখতে হবে তখন অবশ্যই অবশ্যই কলাম আকারে লিখতে হবে। তা না হলে কিন্তু স্যাররা পড়েও দেখে না আর নাম্বারও দিবে না। মানে অনেকে দেখি যে এভাবে লিখে, যে একটা স্টার্ট দেয়, তারপরে লিখে হইতেছে যে বোরের এটা আছে, রাদারফোর্ডের এটা নাই। মানে এরকম লিখলে কিন্তু স্যাররা নাম্বার দেয় না। তো অবশ্যই চেষ্টা করব কোনো পার্থক্য, তুলনা, সুবিধা অসুবিধা লিখতে গেলে এভাবে কলাম করে লেখা। প্রথমটা হচ্ছে, মনে আছে রাদারফোর্ডেরটা কিসের উপর প্রতিষ্ঠিত? ক্লাসিক্যাল মেকানিক্স, তাই না? রাদারফোর্ডের মডেলটা হচ্ছে চিরায়ত যে বলবিদ্যা তার উপরে প্রতিষ্ঠিত। আমি একটু লিখে দেই যে ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত। ওকে, রাদারফোর্ডের মডেল হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত, আর বোরটা হচ্ছে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির উপর প্রতিষ্ঠিত। প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। 2 নম্বর আসি। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা জানি বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, আর এই মডেলের মধ্যে কি ব্যাখ্যা করতে পারে? বর্ণালী ব্যাখ্যা করতে পারে। সো বর্ণালীর ব্যাখ্যা নেই। আর এইখানে বর্ণালীর ব্যাখ্যা আছে, এটা তো আমরা অলরেডি জানি।
যে সে বর্ণালী ব্যাখ্যা করতে পারে, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তারপরে দেখো তো যে শক্তি নির্ণয় করতে পারে না, ভি নির্ণয় করতে পারে না, আর নির্ণয় করতে পারে না। নির্ণয় সম্ভব না। কেউ চাইলে এটাকে 3টা পয়েন্ট বানাইতে পারো। ই মানে ওই যে শক্তি স্তরের শক্তি, ভি মানে হচ্ছে ইলেকট্রনের বেগ, আর মানে কক্ষপথের ব্যাসার্ধ। এগুলো নির্ণয় করা সম্ভব না, আর এখানে এগুলো নির্ণয় করা সম্ভব। এরপরে আসি। আচ্ছা, রাদারফোর্ড যখন পরমাণু মডেল দিছে, তখন কক্ষপথগুলো কি অনুমোদিত ছিল? কক্ষপথগুলো কিন্তু অনুমোদিত ছিল না। কিন্তু বোর যখন দিছে তখন কি বলছে? কক্ষপথগুলো হচ্ছে অনুমোদিত। তাহলে এখানে হচ্ছে শক্তি স্তর অনুমোদিত না, আর এখানে কি শক্তি স্তরগুলো হচ্ছে অনুমোদিত। কটা লিখছে? 4টা। যথেষ্ট 4টা। তাইলে হচ্ছে আশা করি রাদারফোর্ড আর বোর এই দুটো নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই, বা তোমাদের কিছু আমি প্রশ্ন প্র্যাকটিস করাই। বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 2021, ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বোর্ড 21 সালে আসছিল। তোমাদের দুই ব্যাচ না, কয়েকটা সিনিয়র আর কি, কয়েক ব্যাচ সিনিয়র। প্রশ্ন আসছিল হচ্ছে কোন ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা সম্ভব, এই হচ্ছে প্রশ্ন। এগুলো সব পারবা তোমরা, তাও দেখাচ্ছি যে কিরকম প্রশ্ন আসে। কোন ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা সম্ভব? অপশনে ছিল হচ্ছে H+, লিথিয়াম 2+, হিলিয়াম 2+, বেরিলিয়াম 2+। এই কোনটা সম্ভব? এটা সবাই পারা উচিত। কোনটার ক্ষেত্রে পসিবল? পসিবল হচ্ছে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে পসিবল, তাই না? কারণ কি লিথিয়াম 2+ এর ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। মানে যদি কনসেপ্টটা তুমি পারো ভাই, এখান থেকে যে প্রশ্ন আসবে সবই তুমি পারবা। আচ্ছা, আমরা আরেকটা যাই। এটা আসছিল জগন্নাথে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল পরের প্রশ্ন। সরি, জগন্নাথ না, JU। তোমরা কি জানো JU তে হয় জাহাঙ্গীরনগর, আর JNU এটাতে হয় হচ্ছে জগন্নাথ। প্রশ্নটা ছিল এরকম: কোন ইলেকট্রন নিচ থেকে উপরে গেলে, কোন ইলেকট্রন নিচ থেকে উপরে গেলে, তারপরে হচ্ছে একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। প্রথম স্টেটমেন্ট দেওয়া ছিল এরকম: শক্তির শোষণ। দ্বিতীয় স্টেটমেন্ট দেওয়া ছিল হচ্ছে পরমাণুর স্থিতি বাড়ে। তৃতীয় স্টেটমেন্ট দেওয়া ছিল এরকম: শোষিত শক্তির পরিমাণ দেখো তো
আচ্ছা, প্রথম স্টেটমেন্ট হচ্ছে শক্তি শোষণ হয়। আমরা কিছুক্ষণ আগে অনেক সময় ধরে দেখলাম যে নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ হয়, তার মানে এটা ঠিক আছে। মানে প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে। 2 নম্বর স্টেটমেন্ট নিয়ে আমি জানি অনেকের ঝামেলা হচ্ছে, পরমাণুর স্থিতি বাড়ে কিনা। এই তোমরা কি জানো যে স্থিতি আর শক্তি বিপরীত রাশি, সবসময় বিপরীত হয়। আমার শক্তি বেশি মানে আমার স্টেবিলিটি কম। ইমাজিন করে এভাবে ধরো একটা মানুষ একেবারে মানে রোগা শোকা মানুষ, এখন সে তো বিছনা থেকে উঠতে পারে না। তো যে বিছনা থেকে উঠতে পারে না সে তো রাস্তায় গিয়ে কারোর সঙ্গে মারামারি করবে না, তাই না? রাস্তায় গিয়ে মারামারি করার সম্ভাবনা তার মধ্যে নাই, কারণ সে বিছনা থেকে উঠতে পারছে না। তাহলে যার শক্তি নাই সে রাস্তায় গিয়ে চুপচাপ স্টেবল থাকবে। তো পৃথিবীর সব জিনিসই এভাবে চলে, স্টেবিলিটি আর এনার্জি সম্পূর্ণ বিপরীত রাশি। এনার্জি বাড়লে স্টেবিলিটি কমে, এনার্জি কমলে স্টেবিলিটি বাড়ে। তো যদি ইলেকট্রন নিচ থেকে উপরে যায় সে তো শক্তি শোষণ করছে। শোষণ করছে মানে কি, পরমাণু শক্তি নিছে, ইলেকট্রন নেওয়া মানে তো পরমাণুই নেওয়া। তাহলে পরমাণুর স্থিতি কিন্তু বাড়ে না, পরমাণুর স্থিতি কমে যায়, কারণ শক্তি সে অ্যাবজর্ব করছে। আর শোষিত শক্তির পরিমাণ ই সমান এইচ নিউ। এই নিউ মানে হচ্ছে যেটাকে তোমরা ফ্রিকোয়েন্সি বলতে ছোটবেলায়, সেটা হচ্ছে এখানে নিউ দেওয়া হয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। সবাই কি বুঝতেছি? 2 নম্বর স্টেটমেন্টটা খুব মজার স্টেটমেন্ট, কারণ এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে অনেকে ভুল করবে। অনেকে মনে করবে পরমাণুর স্থায়িত্ব বাড়বে না কমবে, এটা কেমনে বুঝবো? শক্তি শোষণ করলে পরমাণুর স্থায়িত্ব কমে যায়। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটাও জাহাঙ্গীরনগরে আসছিল। প্রশ্ন হচ্ছে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আগেরটা কিন্তু উল্টা ছিল। 3 নাম্বারটা বুঝি নাই। 3 নাম্বারটা হচ্ছে ওই যে ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলা তো সবাই জানি তাই না? মানে ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। আবার বাচ্চাকালে একটা ফর্মুলা পড়ছি না যে ভি সমান হচ্ছে এফ ল্যামডা, মনে আছে? এখন ভি এর যে বাচ্চাকালে ফর্মুলা ছিল, এই ভিটাকে এখন ধরা হয় সি আর কি, ভি বলে না। আর এফটাকে ধরা হয় হচ্ছে নিউ। সিম্বলটা পরিবর্তন করছে আর কিছু না, তুমি আগে যেগুলোকে যে নামে ডাকতা সেইগুলো সেই জিনিসই আছে, শুধু সিম্বল গুলো চেঞ্জ হয়েছে। আর ল্যামডা তো ল্যামডা। তাহলে বুঝো কি না যে হইতেছে আমি যদি এখান থেকে আসি, সি বাই ল্যামডা সমান কি নিউ না? তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, ই সমান হচ্ছে এইচ এর জায়গায় এইচ থাকে, আর সি বাই ল্যামডা মানে হচ্ছে নিউ। মানে লুকস পয়েন্টলেস টু মি, হ্যাঁ মানে এগুলো পয়েন্টলেসই। আগে যেটাকে এফ চিন্তা সেটাকে এখন নিউ দিয়ে, কলেজের বইতে ফ্রিকোয়েন্সিকে কখনো এফ দেয় না, সবসময় নিউ দেয়। ভিটাকে আগে ভি পড়তা, এখন সেটাকে হচ্ছে সি দিয়ে প্রকাশ করা হয়। তো ই সমান হচ্ছে যে কি দাঁড়ালো, এইচ নিউ দাঁড়াইলো, ওই যে সেই ইকুয়েশনটা। যারা বুঝে নাই বুঝতে পারছে এবার। সি হচ্ছে আলোর বেগ না সেটাপ, যে কোনো কিছুর বেগ। আচ্ছা, বলছে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে, প্রথম স্টেটমেন্ট, 3টা স্টেটমেন্ট আছে। নাম্বার 1, এখানে লেখা আছে পরমাণুর আলোক রশ্মি বিকিরণ ঘটে। আলোক রশ্মির, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? যদি একটা পরমাণুর একটা ইলেকট্রন ধরো উপর থেকে নিচে নামছে, এটা অবশ্যই ঠিক আছে ভাই। কেন ঠিক আছে? কারণ আমি জানি উপর থেকে নিচে নামলে শক্তি বিকিরণ ঘটে, শক্তি বিকিরণ ঘটে মানে আলো হিসেবে তো বিকিরণ ঘটবে। ওকে, তাহলে প্রথমটা ঠিক আছে। 2 নম্বর স্টেটমেন্ট ছিল ডেল্টা ই সমান হইতেছে এইচ নিউ। এটা ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, তাই না? এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে পরমাণুর স্থায়িত্ব বাড়ে। পরমাণুর
স্থিতি বাড়ে। এবং আমি বিশ্বাস করি এটা তোমরা বুঝে গেছো যে স্টেটমেন্টও ঠিক আছে। ওকে, মানে সবগুলো সঠিক। তাইলে তোমাদের আগামী ক্লাসে আসার আগে কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে রাদারফোর্ড এবং বোর এই দুটো পুরোপুরি পড়ে ফেলা। রাদারফোর্ড আর হচ্ছে বোর, এই দুটো যে মডেল সম্পর্কিত যে কথা, এদের অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে, সেগুলো আমরা পড়বো না, ম্যাথমেটিক্যাল ব্যাপার আমি দেখবো আগামী ক্লাসে। হচ্ছে অল্পবণিক বলছে 2 নাম্বারটা বুঝি নাই, আরে বাবা এইখানকার 3 নাম্বার যদি বুঝাই দিলাম একই জিনিস তো। পোলার বনাম নন পোলার জিমেন ইফেক্টের মধ্যে দেখেছি কিন্তু বুঝি নাই, আসবে সেটা আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। লাস্টেরটা বুঝান। আরে আল্লাহ আল্লাহ, এইখানে যদি বুঝি যে এটা ঠিক নাই, তাহলে এটা কেন বুঝবো না? ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামছে, উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে নামছে মানে কি, শক্তি বিকিরণ করেই তো নামছে। তার মানে ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে নামছে, ইলেকট্রন শক্তি ছাড়ছে মানে পরমাণু থেকেই তো ছাড়ছে। তাহলে সেই পরমাণুর শক্তি এখন কমে গেল না? আর আমি বললাম যে শক্তি কমে গেলে স্টেবিলিটি বাড়ে। এনার্জি আর স্টেবিলিটি বিপরীত রাশি, কারো এনার্জি বেশি হলে স্টেবিলিটি কমে যায়, এনার্জি কম হলে স্টেবিলিটি বেড়ে যায়। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমি সংক্ষেপে পুরো জিনিসটাকে একটু রিভিউ করে দেই। আমরা শিখছিলাম হচ্ছে একটা রাদারফোর্ড মডেল, একটা বোর মডেল। রাদারফোর্ড মডেলে সে অনেকগুলো স্বীকার্য টিকার্য দিছিল, ম্যাক্সিমামই ভুলভাল ছিল। বোর্ডের স্বীকার্য তিনটা খুব সিগনিফিকেন্ট: অনুমোদিত শক্তি স্তর, কৌণিক ভরবেগ, শোষিত এবং বিকিরিত শক্তি। আমি তোমার বয়সে না পয়েন্টগুলো সহজে মনে রাখতাম। যদি পয়েন্টগুলো মনে রাখা যায় তাহলে কিন্তু বাকিগুলো খাতায় নিচ থেকে লেখা যায়। 3টা পয়েন্ট: এক, অনুমোদিত শক্তি স্তর, ভিতরে কি আছে তুমি নিচ থেকে লিখতে পারবা। দুই, কৌণিক ভরবেগ। তিন, শোষিত বা বিকিরিত শক্তি। তারপর দেখলাম সফলতা, স্টেবল মডেল দেয়, বর্ণালী ব্যাখ্যা করতে পারে, এনার্জি বের করতে পারবো আমরা, বেগ বের করতে পারবো, আমরা হচ্ছে শক্তি বের করতে পারবো, আমি রিডবার্ড ধ্রুবক বের করতে পারবো। কি কি পারি না? একটা পারি না হচ্ছে পরমাণু মডেল বলছিলাম 2D, সেটা ভুল। তারপরে বর্ণালী যদি একাধিক পরম ইলেকট্রন হয় তাহলে ব্যাখ্যা করতে পারি না, জিমেন এফেক্ট ব্যাখ্যা করতে পারি না, স্টার্ক ইফেক্ট ব্যাখ্যা করতে পারি না, পরমাণুকে ইলেকট্রনকে কণা হিসেবে ধরা হয়েছিল। আর তুলনা কি, একটা প্রতিষ্ঠিত হচ্ছে কোয়ান্টাম কি বলে কোয়ান্টাম থিওরির উপরে, একটা প্রতিষ্ঠিত হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের উপরে। তারপরে একটাতে বর্ণালী ব্যাখ্যা করা যায়, একটাতে বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ইলেকট্রনের বেগ, কক্ষপথের আকার মানে ব্যাসার্ধ, শক্তি ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায়। শক্তি স্তরগুলো অনুমোদিত ছিল না, শক্তি স্তরগুলো অনুমোদিত ছিল। আর কয়েকটা আমরা প্র্যাকটিস করলাম। তো আগামী ক্লাসে আমরা শুরু করব হচ্ছে ভর ত্রুটি নিয়ে বা হচ্ছে মাস ডিফেক্ট। আমি একটু লিখে দেই যে আগামী ক্লাস, নেক্সট ক্লাস হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। আর তোমার কাজ হচ্ছে কি বাসায় শুধু বোর এবং রাদারফোর্ড এই দুটো অংশ পড়া। এই দুটার মধ্যে কিন্তু বাইরে অনেক ক্যালকুলেশন আছে, ইলেকট্রনের এই যে এনার্জি নির্ণয়, ভি নির্ণয়, এগুলো আছে, বাট ওগুলো দেখতে হবে না। শুধু ওই আগামী যে কথাগুলো লেখা আছে বইয়ে সেই কথাগুলো লিখবো আর কি। আগামী ক্লাসে লাইম্যান বামার প্যাটার্ন এগুলো অনেক দেরি আছে, সেটা এগুলো অনেক দেরি। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া ক্লাস 10 এর বইয়ে অরবিট কে অনেক সময় অরবিটালও লেখা হইতো, এটা কি ভুল? না ভুল, অরবিট এবং অরবিটাল ভিন্ন জিনিস। আর স্থিতি মানে কি, স্থির থাকা কিছু? স্থিতি মানে হচ্ছে মানে কোনো জিনিস ভালো আছে চুপচাপ আছে এটাকে স্টেবিলিটি বলে। ভাইয়া জিমেন আর যে টার্গের এয়াটা একটু বুঝান আবার। মানে ধরো আমরা তো, মানে আমরা না, আমরা তো জানি এখন অনেকগুলো রেখা পাওয়া যায়। বোর বলছিল যখন একটা ইলেকট্রন নিচ থেকে উপরে যাবে বা উপর থেকে নিচে আসবে তখন সে একটা রেখা পাওয়া যাবে লাইটের। কিন্তু লাইট তো কখনো আসলে হচ্ছে এরকম একটা রেখা অনুযায়ী যায় না। লাইট তো নর্মালি হতেছে অনেকগুলো রশ্মি একসঙ্গে যায়। কিন্তু কাছাকাছি দেখে বোরের কাছে মনে হয়েছিল রেখা বোধ হয় একটা। তো এখানে যে একটা রেখা না, সেটা তো কাউকে একবার প্রথমে দেখাইতে হবে। তো সেটা প্রথমে জিমেন দেখাইছিল, তারপর স্টার্ক দেখাইছিল। তো জিমেন কেমনে দেখাইছিল, ওই পরমাণুটাকে বা সে পুরো এক্সপেরিমেন্টটা করছিল একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে করছিল। তো চৌম্বক ক্ষেত্র রাখলে দেখা যায় হচ্ছে রেখাগুলো ভাগ হয়ে যায়, এটাকে বলা হয় জিমেন এফেক্ট। আর বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে রাখলেও ভাগ হয়, এটাকে বলা হয় স্টার্ক এফেক্ট। ভাইয়া পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে তো প্রোটন আর নিউট্রন থাকে এবং বাইরে যে ইলেকট্রন গুলো থাকে, তো এই প্রোটন হলো ইলেকট্রন গুলো তো আকর্ষণ করে প্রোটন আর ইলেকট্রন, তাহলে
হ্যাঁ, মেইন প্রশ্ন যখন বলবে তখনই মিউট হয়ে গেছে। পরমাণু ভাইয়া নিউক্লিয়াসে ভাইয়া পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর ইলেকট্রন থাকে এবং বাইরে প্রোটন আর নিউট্রন থাকে এবং বাইরে ইলেকট্রন থাকে। তাহলে এই প্রোটন আর ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই নিউক্লিয়াস ইলেকট্রন গুলোর সাথে লাগিয়ে থাকে না কিসের জন্য? ও আচ্ছা, ওর প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন গুলো কেন হচ্ছে নিউক্লিয়াসের দিকে আসে না। এটাই তো আমরা ব্যাখ্যা করলাম যে প্রতিটা শক্তি স্তরের একটা শক্তি আছে, ইলেকট্রনের একটা শক্তি আছে। ইলেকট্রন গুলো তো সবসময় বাইরের দিকে যেতে। একটু একটু ভাই, তোমার প্রশ্নের উত্তর আমি আগামী ক্লাসে দিব। আগামী ক্লাস তোমার প্রশ্ন দিয়ে শুরু হবে, একটু ওয়েট করো। ভাইয়া আপাতত কি আমরা জাস্ট একজন রাইটারের বই পড়বো নাকি একসাথে কম্বাইন করে পড়বো? না, আপাতত অবশ্যই একজন রাইটারের বই পড়বা, যে কোনো একটা। ভাইয়া শক্তির যে কোয়ান্টাম বা প্যাকেজ বললেন সেটা বুঝলাম না, প্যাকেজ কিভাবে হলো? আহ শক্তির তো অনেকগুলো থিওরি আছে। দেখবা যে হচ্ছে একটা থিওরি দিছিল হচ্ছে আহ কি নাম, মানে অনেকগুলো থিওরি আছে, কোয়ান্টাম থিওরি, তারপর হচ্ছে হাইগেনের একটা থিওরি আছে। মানে যখন কোনো বস্তু শক্তি বিকিরণ করে সেই শক্তিগুলো ছোট ছোট প্যাকেজ আকারে হয়, একেবারে নিরবিচ্ছিন্ন হয় না, প্যাকেজ আকারে হয় ছোট ছোট। ওই প্যাকেজ আকারে হয় দেখে রেখা একটা পাওয়া যায় না, বর্ণালীতে একাধিক রেখা পাওয়া যায়। তো এটা আসলে তোমরা কি এখনো বুঝবা? ফিজিক্সের দ্বিতীয় পত্রে এই জিনিসগুলো আছে। তো তখন হয়তো আরো ভালো মতো বুঝতে পারো। আপাতত একটু বিশ্বাস করে নাও যে নেচারটাই এরকম, বুঝছো? প্রকৃতিতে এভাবে মানে থাকে। গতি শক্তি বিভব শক্তি এগুলো কি ওই প্যাকেজ আকারে হয় নাকি না না না, আলাদা গতি ভাবে? শক্তি বিভব শক্তি অন্য জিনিস। মানে কোনো বস্তু যখন শক্তি বিকিরণ করে, সেটা লাইট হোক, সেটা হচ্ছে তাপ হোক, সেটা নিরবিচ্ছিন্ন হয় না, একেবারে ছোট ছোট প্যাকেজ আকারে হয়। এটাকে কোয়ান্টাম থিওরি বলে, বুঝছো? ভাইয়া ওই যে মূল বইতে অনেকগুলো কথা লেখা থাকে, যেমন অনেকগুলো সাল থাকে, অনেক বিজ্ঞানীর নাম থাকে, এগুলো কি মুখস্থ করা লাগবে? এগুলো একটাও পড়ারই দরকার নাই। এগুলো হয় কি যে শুরুর দিকে যখন আমরা পড়ি তখন হচ্ছে আমরা একটু ইমোশনাল থাকি, তো এগুলো পড়ার চেষ্টা করি, দরকার নাই। জিসটুকু আপাতত নাও, পরের বার যখন পড়বা তখন তুমি নিজেই বুঝতে পারবা যে কোন অংশটুকু আমরা পড়বো, কোন অংশটুকু পড়বো না। ফাহাদ ভাইয়া বলুন। mvr/2 পাই, এখানে ভিটা বলছেন যে রৈখিক বেগ, এটা কেন? এটা কৌণিক বেগ হবে না? কৌণিক বেগ বের করতে গেলে তো অনেক কিছু লাগে। রৈখিক বেগ মানে হচ্ছে একটা ইলেকট্রন যখন হচ্ছে ফার্স্টে এখানে আছে, তো এই বরাবর তো স্পর্শক বরাবর তার একটা বেগ আছে না, ওই স্পর্শক বরাবর বেগটাই আসলে ভি। হ্যাঁ, কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে পার্থক্যটা কি মেইনলি? কৌণিক বেগ রৈখিক বেগের মধ্যে পার্থক্য হচ্ছে যখন কোনো বস্তু, আচ্ছা ধরো একটা বস্তু সোজা চলতেছে, তো সোজা চললে তার তো আসলে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই না? তো অবস্থার পরিবর্তন হচ্ছে মানে সময়ের সাথে তার একটা বেগ আছে। কিন্তু যখন কোনো বস্তু রৈখিকভাবে ঘুরে তখন তোমার কাছে কি মনে হয়, তার কি অবস্থার পরিবর্তন হচ্ছে? একটা সময় গিয়ে তো সে আগের অবস্থানে যাচ্ছে। হ্যাঁ, ফিজিক্সের বিস্তারিত ব্যাখ্যা আছে, সেটা অলরেডি বলে দিছে। আমি যে কি কতটুকু বোঝানো যায় আর কি 2 মিনিটে। তাহলে সে তার অবস্থার পরিবর্তন হচ্ছে না, তো তোমার কাছে মনে হইতে পারে তার তো কোনো সরণ নাই। তো তার যদি কোনো সরণ না থাকে তাহলে তার তো কোনো বেগও থাকবে না, তাই না? বুঝি আমার কথা? কিন্তু আমরা জানি সরণ তো ভেক্টর রাশি। তো প্রতি মুহূর্তে তার তো দিক পরিবর্তন হচ্ছে আর কি, প্রতি মুহূর্তে দিক পরিবর্তন হচ্ছে, তাহলে অবশ্যই তার সরণে পরিবর্তন হচ্ছে। তো তখন একটা বেগ তৈরি হয়, সেই বেগটাকে আমরা বলি হচ্ছে কৌণিক বেগ। এটা ফিজিক্সে তোমরা অনেক বিস্তারিত পড়বা, দ্বিতীয় চ্যাপ্টার না তৃতীয় চ্যাপ্টারে বোধহয় আছে। আর হচ্ছে রৈখিক বেগটা হইতেছে আমি যদি কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অঞ্চল চিন্তা করি এবং সেখান থেকে যদি স্পর্শক আঁকি, ওই স্পর্শক বরাবর গেলে সে যে বেগে যেত সেটা ধরে তারপর সেটা হিসাব করা হয়। ভাইয়া ইলেকট্রন কি হাইজেনবার্গের কেন্দ্রমুখী অনিশ্চয়তা বল আর নীতিটা কেন্দ্রবিমুখী বলের উপরে থাকে? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল বলে আসলে কিছু নাই, স্পর্শক বরাবর বল আর কি। হ্যাঁ, স্পর্শক বরাবর বল এখানে বিশাল একটা ভূমিকা রাখে। ভাইয়া ভাইয়া হাইজেনবার্গের কৌণিক অনিশ্চয়তা ভরবেগ নীতিটা কি? পুরোপুরি বের করা হাইজেনবার্গের যায় না কেন? অনিশ্চয়তা নীতি আজকে ক্লাসে থাক, আমরা পড়বো, সমস্যা নেই। হ্যাঁ, বাকি কি জানি প্রশ্ন করছিলাম। ভাইয়া লিথিয়াম 2+ ভাই কি হতে আমার কাছে পারে? কেন জানি মনে হচ্ছে যে কেন্দ্র ওরা বিমুখী বল বলে আসলে কিছু নাই। নাই তো, কেন্দ্র বিমুখী বল একটা স্ক্যাম, এটা ফিজিক্স টিচাররা প্রায় বলে যে কেন্দ্র বিমুখী বল একটা স্ক্যাম, এ বলে কিছু নাই। অনেক ফিজিক্স টিচারের মুখে আমি এটা শুনছি। ভাইয়া অনুমোদিত কক্ষপথটা একটু বুঝে দেন। মানে ইলেকট্রনের ধরো হচ্ছে এই একটা পরমাণু যদি আমি চিন্তা করি, এখানে একটা শক্তি স্তর, এখানে এখানে তো আমি যেরকম একটা দাগ দেখাইলাম, নেচারে তো এরকম একটা দাগ থাকে না, এখানে একটা শক্তির ব্যান্ড থাকে। মানে নিউক্লিয়াস তো পজিটিভলি চার্জড,
তো সে তো ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে, বাট তার মধ্যে দেখা যায় এখানে ছোট ছোট কিছু এনার্জির ব্যান্ড দেখা যায়, এগুলোকে এনার্জি ব্যান্ড বলে। এই এনার্জি ব্যান্ডটাকে আমরা শক্তি স্তর বলি। একটা ইলেকট্রন যে এখানে ঘুরতেছে, এই তো খালি খালি ঘুরতেছে না, তাই না? অবশ্যই এখানে কিছু একটা আছে, সেটাকে আমরা ওটাকে ধরে ইলেকট্রন ঘুরতেছে। তো এই শক্তি স্তরের একটা শক্তি আছে, আবার ইলেকট্রনের তো স্পর্শক বরাবর একটা শক্তি আছে। এই দুটো শক্তির সামঞ্জস্যতা আছে, আগামী ক্লাসে তার পরের ক্লাসে দেখাবো। তো সামঞ্জস্যতা আছে দেখে এই ইলেকট্রনটা এইখানে না ঘুরে এইখানে ঘুরতেছে, এটাকে আমরা বলি এই ইলেকট্রনের জন্য অনুমোদিত। ভাইয়া লিথিয়াম ভাইয়া দুটা কৌণিক ইলেকট্রন ত্যাগ ভরবেগ করে কি পুরোপুরি লিথিয়াম বের টু করা প্লাস যায় হতে না। পারে? কৌণিক ভরবেগ পুরোপুরি বের করা যায় না বলতে কি, ইলেকট্রন যদি পিওর কণা হইতো তাহলে বের করা যেত, কিন্তু ইলেকট্রন তো পিওর কণা না, তার মধ্যে তো তরঙ্গ ধর্ম আছে। এই জন্য কৌণিক ভরবেগ অ্যাকুরেটলি বের করা যায় না, এটাই আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ভাইয়া লিথিয়াম টু প্লাস কি আসলে লিথিয়াম টু লিথিয়াম প্লাস টু প্লাস কি লিথিয়াম টু প্লাস কি আসলে সম্ভব? লিথিয়াম টু প্লাস প্র্যাকটিক্যালি সম্ভব না, কিন্তু হচ্ছে ধরো তুমি যদি হচ্ছে থিওরিটিক্যালি ইমাজিন করো লিথিয়াম টু প্লাস আমি বানাইতে পারছি, মানে সোজা কথা ইলেকট্রন যদি একটা লাফালাফি করে তাহলে তার বর্ণালী বোর ব্যাখ্যা করতে পারে, কিন্তু ইলেকট্রন যদি একাধিক লাফালাফি ভাইয়া করে। বোর পরমাণু মডেল কি বোর পরমাণু মডেলে সফলতায় বললেন যে পরমাণুর স্থায়ী মডেল, এটাই কি শেষ মডেল পরমাণুর না 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 স্থায়ী না মডেল বললেন? না না না, স্থায়ী মডেল বলতে হচ্ছে রাদারফোর্ড বলছিল ইলেকট্রন গুলো যে কোনো সময় ঘুরতে পারে, ভেতরে আসতে পারে, সেই দিক দিয়ে স্টেবল। বাট এটা তো আসলে পার্মানেন্ট না, তা না হলে তো পরে আরো তো ওই যে কত মডেল আছে, বোর সমারফিল্ড মডেল আছে, হাইজেনবার্গের মডেল আছে, কত মডেল আছে এরপরে। ভাইয়া বোর ব্যাসার্ধ কি? বোর ব্যাসার্ধ যে ব্যাসার্ধ নির্ণয় করতে পারে সেই ব্যাসার্ধই বোর ব্যাসার্ধ, এটা পড়বো আমরা সামনে। এই যে ভাইয়া স্তরের ব্যাসার্ধ নাই। বইয়ে বইয়ে মডুলাস দেওয়া ভাইয়া নাই। থমসন মডেল কি পুডিং মডেল? থমসন মডেলটা হচ্ছে পুটিন মডেল, হ্যাঁ। বুর সমারফিল্ড কি বুরের পরমাণুর মডেল কি? বুঝি নাই। ভাইয়া বর্ণালী সৃষ্টির বেলা কোন কোন সমীকরণ প্রযোজ্য হয়? রিডবার্গ ইকুয়েশন প্রযোজ্য হয়। ওয়েট ওয়েট ওয়েট, এত এক ক্লাসে সব শিখে ফেলে তো হবে না, ওয়েট করি আমরা একটু। ভাইয়া পরমাণুর এই স্থায়িত্ব বাড়ে, এটা মানে বুঝি নাই, মানে পরমাণুর স্থায়ী হয় এটা কি আসলে? মানে হচ্ছে স্থায়ী বলতে কি, রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা দেখছিলাম না যে ইলেকট্রন গুলো ঘুরতে ঘুরতে একটা সময় কেন্দ্রে পতিত হয়। ইলেকট্রন কেন্দ্রে পতিত হলে তো মডেলের কোনো স্টেবিলিটি থাকে না, বাট বোর্ড তো সেই সমাধান করে ফেলছে অনুমোদিত কথাটা বলে, তার মানে কি ইলেকট্রন গুলো ঘুরে ঘুরে ভেতরে যাচ্ছে না, এটাই আমরা স্টেবিলিটি বলতেছি। ভাইয়া প্লাঙ্কের ভাইয়া কোয়ান্টাম তত্ত্ব কি? পুরোপুরি হ্যালো হুম। ভাইয়া প্লাঙ্কের কোয়ান্টাম ভাইয়া তত্ত্বটা একটু যদি বলতেন। আচ্ছা আমরা একটা টপিক কিভাবে শেষ করব, মানে আমার যখন একটা টপিক শেষ হয়ে যাবে তখন কি আমি বিভিন্ন ইউনিভার্সিটি বা মেডিকেল বা বুয়েট সবগুলো কোয়েশ্চেন করার মানে কোয়েশ্চেন সলভ করার পর মানে ওই টপিক অনুযায়ী দেন কি আমি বুঝতে পারবো যে আমার এই টপিকটা ফুললি কমপ্লিট? এটা হচ্ছে এখনো তো কোনো টপিক শেষ হয় নাই, কিন্তু টপিক শেষ করার পরে প্রশ্ন ব্যাংক ধরতে গেলে ঝামেলায় পড়ে যাবা, কারণ প্রশ্ন ব্যাংকে এরকম টপিক ওয়াইজ বোধহয় পাওয়া যায় না, চ্যাপ্টার ওয়াইজ বোধহয় পাওয়া যায়। হ্যাঁ, যখন একটা চ্যাপ্টার শেষ করবা, শেষ করার পরে আমির ক্লাস নোট দেখলা, তারপরে হচ্ছে বই পড়লা, তারপরে যখন ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করলা, তারপরে দেখবা যে হইতেছে সবগুলো পড়া কমপ্লিট হয়ে গেছে, এবং এরকম যখন হয়ে যাবে তখন দেখবা যে হচ্ছে মনে হবে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এটা এখন এত ঠিক প্যারা আছে নেওয়ার কিছু নাই, মাত্র তো শুরু করলাম। আমি আর প্রশ্ন নিচ্ছি না, এই প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে সারাদিনও ফুরাবে না। সবাই একটু বইটা পড়ো, দেখো এমন ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ওই যে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসের যে শোষণ বিকিরণটা কি সবসময় অবিরাম চলতেই থাকে নাকি এটা নির্দিষ্ট সময়ের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য, সবসময় যতক্ষণ পর্যন্ত শোষণ করবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন লাফায় নিচে আসবে। যখন ইলেকট্রন এসে স্থির হয়ে গেল তখন তো আসলে শোষণ দেখাবে না। এটা তোমরা যখন সল টেস্ট করবা, সল এটা টেস্ট কি যখন কখনো করবা, থেমে যায় না? হ্যাঁ অবশ্যই থেমে যায়, কেন থামবে না? তা নাহলে তো একটা পরমাণু থেকে সব সময় শক্তি বের হতেই থাকতো বের হতেই থাকতো। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব আমি আগামী ক্লাসে বুঝাই দেবো না। ভাইয়া ভাইয়া ডি ব্রগলির প্রথম সমীকরণ অনুযায়ী প্রথম এইচ বিকিরণ ডিভাইডেড করতে বাই দেওয়ার এমভি পরে যদি হয়, আর এখানে হচ্ছে কক্ষপথের যে পরিধি সেটা হচ্ছে 2πr, কিন্তু কক্ষপথ যেটা পরিধি সেটা তো হয় আসলে বৃত্তাকার পথে ঘোরে, উপবৃত্তাকার পথে ঘোরে। এটা তো বৃত্তাকার পথের সমীকরণ, তাহলে কি এটা ঠিক থাকলো? অবশ্যই ঠিক না, কিন্তু বৃত্তাকার উপবৃত্তাকার তুমি যদি জ্যামিতি ম্যাথমেটিক্সের জ্যামিতি চিন্তা করো তাহলে অনেক আলাদা। কিন্তু যখন হচ্ছে আমরা অনেক ভুল কনসেপ্ট নিয়ে ডিল করছি আর কি, অনেক ভুল কনসেপ্ট, সেখানে না বৃত্তাকার উপবৃত্তার খুব বেশি পার্থক্য না, বুঝছো?
এটাকে অ্যাকসেপ্টেবল এরর বলা হয়। ভাই ইলেকট্রন ভাইয়া গুলো তো বেগ আকারে থাকে, তো ইলেকট্রন কি নড়াচড়া করে না? হ্যাঁ, ইলেকট্রন নাড়াচাড়া তো করে। তাহলে ইলেকট্রন এদের শক্তি কখনো শেষ হয় না কেন? বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। মানে ইলেকট্রন যেহেতু নড়াচড়া করে, তাহলে এর শক্তিটা কখনো শেষ হয় না কেন? নড়াচড়া তো সবসময় করে, এই শক্তিটা পায় কোথায় নড়াচড়া করার? ও আচ্ছা, বুঝছি। মানে ধরো কোন একটা অবজেক্ট সে হচ্ছে ঘুরতেছে আর কি, তো তার তো স্পর্শক বরাবর একটা বল থাকে, আবার কেন্দ্র তো তাকে আকর্ষণ করছে কারণ সেটা চার্জ পার্টিকেল। আচ্ছা, বুঝছি। সে নড়াচড়া করে শক্তি শেষ হয় না, কারণ সে যদি চার্জ নিরপেক্ষ কোনো বস্তু হইতো তাইলে শেষ হইতো না। কিন্তু শেষ হইতো, কিন্তু তার তো একটা চার্জ আছে, মানে ভেতরে তাকে নিউক্লিয়াস টানে, আবার এইদিকেও সে যেতে চায়। দুইটা লব্ধি আসলে এই দিকে আসে, এই জন্য ইলেকট্রন এই পথে ঘুরতেই থাকে। তো তোমার কাছে মনে হইতে পারে তাহলে যে পৃথিবী কি বলে হচ্ছে পৃথিবী তো ঘুরতেছে সূর্যের চারপাশে, তাহলে পৃথিবীও তো একটা সময় হচ্ছে থেমে যাওয়া উচিত, তাই না? কিন্তু থামে না তো, কারণ পৃথিবী হচ্ছে বাইরের দিকে যাওয়ার একটা স্পর্শক বরাবর প্রবণতা আছে, সূর্য তাকে মহাকর্ষ বলে টেনে রাখছে। তো দুইটা বল তার লব্ধি অনুযায়ী হতেছে এরকম ঘুরতে আছে পৃথিবী, বা যে কোনো ঘূর্ণন object এভাবেই থাকে। আর যদি ফ্রিকশন ভাই না থাকে, হাইড্রোজেন ফ্রিকশন না ভাই থাকলে এটা হাইড্রোজেন ঘুরতেই থাকবে। ভাইয়া ভাই আজকে হাইড্রোজেন কি চাপ আজকে যে দিলে ক্লাসটা হাইড্রোজেন নিলেন, কি অসংখ্য শক্তি স্তরে যেতে পারবে? হ্যাঁ, যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে অসংখ্য শক্তি স্তর থাকে। তো তুমি তাকে হ্যাঁ, কতটুকু এনার্জি দিচ্ছ তার উপর ভিত্তি করে ইলেকট্রনটা লাফালাফি করবে আর কি। ভাইয়া সপ্তাহে কয়দিন রসায়ন রিভাইজ দেব? আপাতত রসায়ন আমি পড়াটা যেটুকু পড়াইতেছি, আমার এই তোমরা ওরিয়েন্টেশন ক্লাসটা দেখো নাই, আপাতত আমি যা পড়াইতেছি সেই অনুযায়ী আগাও। যেভাবে পড়াইতেছি আমি তো বলেই দিলাম, সবগুলো ক্লাসের পরে কিন্তু আমি বলে দিচ্ছি যে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। এইটুকু আপাতত আগাও। মানে এখন না, ওই যে এখন তুমি যে সিদ্ধান্তগুলো নিবা সেগুলো না অ্যাড্রেনালিন ড্রাইভ ডিসিশন হবে, যে অনেক পড়ে ফেলবো, অনেক এই করবো সেই করবো। এটা কিন্তু থ্রু আউট দ্য 2 ইয়ার ধরে এটা ধরে রাখতে হবে আর কি, বুঝছো? এই জন্য ডেডিকেশন সব এখন দিয়ে দিও না, সারা বছরের জন্য কিছু ধরে রাখো আর কি। ভাইয়া চাইতে ভাইয়া চাইতে আমার একটা ভাইয়া কোশ্চেন, বইয়ে ডেলি সমান মডুলাস দেওয়া নাই, হার্ড ব্রেকেট দেওয়া আছে। ওই থার্ড ব্র্যাকেট কে ওরা মডুলাস হিসেবে ধরে নিছে, মানে এটা আমি বললামই তো, না ভাইয়া দেখাবো আগামী হার্ড ক্লাসে ব্রেকেট ইলেকট্রনের এনার্জি নিয়ে একটু কাহিনী আছে, প্লাস মাইনাস নিয়ে। এই জন্য শুধু মানটা নিব, মানটা ওরা ধরো বড়টা থেকে ছোটটা মাইনাস করছে। ওরা তো বই তো বড়টা থেকে ছোটটা মাইনাস ব্রেকেট দেওয়া আছে, মডুলাস দেওয়া না। আচ্ছা ভাইয়া, আমরা আসলে যেগুলা বোর রাদারফোর্ড পরমাণু নিয়ে পড়তেছি আসলে এইটা সবটাই তো মানে সাময়িক জিনিস, কারণ নতুন যদি কিছু আবিষ্কার হয় সবকিছুই ভুল প্রমাণিত হইতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই। জাস্ট বিজ্ঞানীরা যেটা প্রমাণ করছে সেটা আমরা পড়তেছি জাস্ট এখন, এইটাই না? অনেকটা সেরকমই, কারণ আমার ম্যাক্সিমাম জিনিসই ভুল। ভুল না আসলে, মানে এমন ইনকমপ্লিট। কোন পরমাণু আসলে ভুল না বলতে, নতুন যখন কিছু সৃষ্টি হয় তখন এটা মানে ভুল প্রমাণিত হয়ে যায়, কিন্তু বর্তমানে আমরা যেটা পড়তেছি সেটাই সঠিক মনে হইতেছে আর কি, এরকম কিছু না? হ্যাঁ, জিনিসটা এরকমই। ভাইয়া আসলে এমন কোন কোশ্চেন করার পরমাণু মডেল আবিষ্কৃত হয়েছে যেখানে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক প্রণালী ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, যায় তো। এই যে সমারফিল্ড মডেলে হচ্ছে ব্যাখ্যা করা যায়, বাট সেগুলো এত অ্যাডভান্স মডেল, এবং ওইটা না একটা মডেল না, অনেকগুলো মডেলের সমষ্টি মিলেই পরমাণুকে ব্যাখ্যা করা হয় আর কি। যেমন ধরো হচ্ছে বাংলাদেশের ফার্স্ট সেম ম্যাপ, কেউ চট্টগ্রামের পার্ট আবিষ্কার করছে, কেউ খুলনার পার্ট আবিষ্কার করছে, কেউ সিলেটের পার্ট আবিষ্কার করছে, তারপরে এক করে বাংলাদেশের ম্যাপ হয়েছে আর কি, এরকম। তো ফ্যাক্ট হচ্ছে যে একটা পরমাণুকে সব ক্যারেক্টারিস্টিক্স তুমি যদি ব্যাখ্যা করতে চাও, তাহলে নিশ্চয়ই আসলে একটা মডেল দিয়ে করা যাবে না। বাট এই দুইটা মডেল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ মডেল দিছে, মানে সম্পূর্ণ মডেল ছিল, ভুল হোক ঠিক হোক ধারণা দিছিল, তার জন্য এই দুইটাকে হচ্ছে আমরা একটু আলাদা করে পড়ি, এবং পড়ার সময় সফলতা, সীমাবদ্ধতা, ব্যর্থতা সবই একসঙ্গে পড়া হয়, কম্পারিজন। তো দিন শেষে আসলে এই দুটো কেন পড়ি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তার জন্য পড়ি আর কি, এটা হচ্ছে মেইন কথা। আমাদের আসলে মানে পড়াশোনা মানে কোশ্চেন করার জন্য এক্সট্রা 1 আওয়ার প্রয়োজন প্রত্যেকদিন। এটা প্রয়োজন হবে না, এটা আর 6 মাস 3 মাস পরে প্রয়োজন হবে না, শুরুতে শুরুতে তো সবাই একটু আবেগে আছে, এটা কিছুদিন পরেই হচ্ছে এটা থেমে যাবে। তোমরা তো আর আমার ফার্স্ট ব্যাচ না, এটা প্রতি ব্যাচেই হয় শুরুর দিকে। ইভেন এখন দেখবা যে ক্লাসে জয়েন করে 100-150 জন, আমার এই ব্যাচের স্টুডেন্ট সংখ্যা হয়তো বাড়তে বাড়তে দেখবা 700-800 চলে যাবে, কিন্তু তখন লাইভে দেখবা 40 জন 45 জন করে আছে আর কি। মিলাই নিও, আমি যে কথাগুলো বলতেছি মিলাই নিও আর কি। আর এখন যেরকম সবাই হচ্ছে ওই যে ছোট ছোট ইস্যু, কিরকম যে বোর করছে নাকি তার শিষ্যরা করছে 1911 নাকি 1909, অনেক কাজের প্রশ্নই কেউ করবে না,
আর ওই প্রশ্নগুলো তো তখন একেবারে পেছনে পড়ে যায় আর কি, করেন না স্টুডেন্টরা। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ভাইয়া ভাইয়া ব্রগলির মতবাদ একটু বুঝাই দেন। হুম ব্রগলির মতবাদ হুম হুম এটা একটু ভাই বুঝাই দেন। এখানে বলা আছে ইলেকট্রন কোন তরঙ্গ মতবাদ কি উভয় দরকার নাই, তুমি জাস্ট ডি ব্রগলির একটা ইকুয়েশন আছে, ডি ব্রগলির মতবাদ আমরা সামনে আরো আসবে। এই চ্যাপ্টারের উপরে আমি ক্লাস নিব 16-17টা ক্লাস নিয়েছি, মাত্র 3 নাম্বার ক্লাস, এবং তাও শুরুর 3টা ক্লাস দেখে আমি খুব স্লো পড়াচ্ছি। So আমরা এই 3 ক্লাসে তো সব পড়ে ফেলি নাই, তাই না? অবশ্যই সব পড়ে ফেলি নাই, সামনে অনেক কিছু আসবে। ভাইয়া দৌড় মারলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে ভাইয়া, ভালো থেকো সবাই, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।